আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম আসলাম এবং আমার বাসা বাংলাদেশের পুরান ঢাকায়। এই শহরের অলিগলি আর পুরনো দালানগুলোর সাথে আমার নাড়ির টান। আজ আমি আপনাকে এবং আপনাদের শ্রোতাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি সাধারণ কোনো ভূতের গল্প নয়। এটি কালো জাদুর এক ভয়াবহ অভিজ্ঞতার বয়ান। আপনারা যখন এই ঘটনার গভীরতা জানবেন তখন বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আপনারা ভাবতেও পারবেন না মানুষের হিংসা আর কালো জাদু কতটা জঘন্য পর্যায়ে পৌঁছাতে পারে এবং তা একটি সাজানো গোছানো জীবনকে কিভাবে তছনছ করে দিতে পারে। ঘটনাটি গত শীতের এক রাতের। ঘড়িতে তখন আনুমানিক রাত 11:30। পুরান ঢাকার রাস্তাঘাট তখন অনেকটাই জনশূন্য হয়ে এসেছে। শহরের এই অংশে রাত গভীর হওয়ার সাথে সাথে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, যা দিনের কোলাহলের সম্পূর্ণ বিপরীত। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা শেষ করে স্থানীয় একটা কবরস্থানে আমার একটা আত্মীয়ের কবর জিয়ারত করে ফিরছিলাম। শীতের রাত হওয়ায় কুয়াশার একটা হালকা চাদর চারপাশটা মুড়ে রেখেছিল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো থেকে হলুদ সোডিয়ামের আলো কুয়াশার বুক চিরে নিচে নেমে আসছিল, যা পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছিল। সবকিছুই আপাত দৃষ্টিতে স্বাভাবিক ছিল, কোথাও কোনো অস্বাভাবিকতার লেশমাত্র ছিল না। তবুও কেন জানি না আমার বুকের ভেতর একটা অজানা চাপ অনুভব করছিলাম। মনের গহীনে একটা অস্পষ্ট অস্বস্তি খচখচ করছিল, যার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। রিক্সা থেকে যখন আমি গলির মুখে নামলাম তখন এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি আমাকে ঘিরে ধরল। এই গলি আমার আজন্ম চেনা। এখানেই আমার শৈশব, কৈশোর আর যৌবন কেটেছে। পুরান ঢাকার সেই চেনা শুরু গলি, দুপাশে পুরনো আমলের ইটের দালান, মাথার ওপর মাকড়সার জালের মতো ঝুলে থাকা অগণিত বিদ্যুতের তার। কিছু কিছু বাড়ির জানালা খোলা, কিছু কিছু বন্ধ। কিন্তু সেই রাতে অতি পরিচিত গলিটাকে কেমন জানি অচেনা আর ভুতুড়ে মনে হচ্ছিল। বাতাসে এমন এক রহস্যময়তা ভেসে বেড়াচ্ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হচ্ছিল গলির প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির মূল দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলাম আম্মা জেগে আছেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমাকে দেখা মাত্রই তিনি চিন্তিত গলায় বললেন, কিরে বাবা, ফিরতে এত দেরি হলো? আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আম্মা, রাস্তায় অনেক জ্যাম ছিল আর রিক্সা পেতে অনেক দেরি হয়ে গেছে। আম্মা কোনো প্রশ্ন না করে শুধু বললেন, আচ্ছা বাবা, তাড়াতাড়ি কাপড় বদলে ওজু করে নে, এশার নামাজটা পড়ে ঘুমোতে যা। আমি যখন আম্মুর মুখের দিকে তাকালাম তখন খেয়াল করলাম তাঁর চোখের নিচে কালির দাগ, যেন তিনি কয়েক রাত ঠিকমতো ঘুমাননি। তার চেহারায় এক গভীর দুশ্চিন্তার ছায়া খেলা করছিল। আমার খুব ইচ্ছে হলো জিজ্ঞেস করি যে কি হয়েছে আম্মার, কিন্তু পর মুহূর্তেই ভাবলাম এত রাতে কথা বাড়িয়ে লাভ নেই। হঠাৎ হয়তো মন খারাপ, সকালে শান্ত মাথায় কথা বলা যাবে। নিজের ঘরে ঢুকে দেখলাম আমার ছোট ভাই হামজা অঘরে ঘুমাচ্ছে। তার নিঃশ্বাসের শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। আমি মোবাইলটা সাইড টেবিলে রেখে ঘুমের নিয়তে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি চোখ দুটো বুজে আসছিল, কিন্তু যেই না আমি চোখ বন্ধ করলাম সেই অদ্ভুত বুকের চাপটা আবার ফিরে এলো। এবার সেটা আরো তীব্র। মনে হলো কোনো এক অদৃশ্য পাথর আমার বুকের ওপর বসিয়ে দেয়া হয়েছে। এক অজানা আতঙ্ক, এক অদ্ভুত অস্থিরতা আমাকে গ্রাস করতে লাগলো। আমি তখনও পুরোপুরি ঘুমের অতলে তলিয়ে যাইনি, তন্দ্রার মতো একটা অবস্থায় ছিলাম। আচমকা আমার মনে হলো কেউ একজন আমার কানের একদম কাছে এসে কিছু একটা ঢোকানোর চেষ্টা করছে। অনুভূতিটা এতটাই স্পষ্ট ছিল যে মনে হলো কোনো সরু কাঠি বা আঙুল দিয়ে আমার কানে খোঁচা দেয়া হচ্ছে। আমি ভীষণ চমকে এক ঝটকায় বিছানায় উঠে বসলাম। ভয়ে আমার শরীর তখন কাঁপছে। ঘরে 0 ওয়াটের বাল্ব হালকা নীলচে আলো ছড়াচ্ছে। আমি সাধারণত একদম অন্ধকার করে ঘুমাই না। দ্রুত পাশ ফিরে শুয়ে থাকা হামজাকে ডেকে তুললাম। ও
ও বেচারা গভীর ঘুমে ছিল। আমার ধাক্কায় ধর্মর করে উঠে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি কিছুটা রাগত স্বরে জিজ্ঞেস করলাম, তুই কি আমার কানে খোঁচা দিয়েছিস? হামজা ঘুমের ঘোরে কিছুই বুঝতে পারছিল না, অবাক হয়ে বলল, ভাইয়া, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তোমাকে কিভাবে খোঁচা দেব? ওর অবস্থা দেখে বুঝলাম ও সত্যিই ঘুমিয়েছিল। ভাবলাম হয়তো মনের ভুল বা কোনো দুঃস্বপ্ন দেখছি। নিজেকে সান্ত্বনা দিয়ে আবার শুয়ে পড়লাম। বিছানার এপাশ ওপাশ করতে লাগলাম, কিন্তু ঘুমের দেখা নেই। বুকটা তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে। মনের ভেতর সেই অজানা ভয়টা শিকড় গেড়ে বসেছে। মনে হচ্ছিল ঘরের কোণ থেকে বা খাটের নিচ থেকে অশুভ কিছু আমাকে দেখছে। কোনো ক্রমে সেই রাতটা পার করলাম। এরপর 2-3 দিন সবকিছু স্বাভাবিক চলল, কিন্তু তারপর থেকেই আমাদের জীবনে নেমে এলো এক কালো ছায়া। পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে মোড় নিতে শুরু করলো। আমাদের বাড়ির ছাদের ওপর একটি ছোট ঘর আছে, যাকে আমরা চিলেকোঠা বা স্টোর রুম বলি। ওটা সাধারণত অব্যবহৃতই থাকে। পুরনো ট্রাঙ্ক, ভাঙা আসবাবপত্র, ছেঁড়া কাঁথা বালিশ, পুরনো পর্দা আর বাতিল সব জিনিসপত্র যেখানে স্তূপ করে রাখা। অনেকটা জঞ্জালের ঘর বলা চলে। ছোটবেলা থেকেই আম্মা আমাদের ওই ঘরে যেতে কঠোরভাবে নিষেধ করতেন, বিশেষ করে মাগরিবের পর। আমরা ভাবতাম আম্মা হয়তো আমাদের ভয় দেখানোর জন্য বা ময়লা থেকে দূরে রাখার জন্য বারণ করেন, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছিলাম ব্যাপারটা শুধু ময়লা বা সাধারণ ভয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়েছিল। পুরান ঢাকার এই পুরনো বাড়িগুলোর দেয়াল যেমন নোনা ধরা, তেমনি এর পরতে পরতে জমে থাকা অনেক পুরনো চাপা ইতিহাস। একদিন দুপুরের ঘটনা। আমি কোনো একটা প্রয়োজনে আম্মার ঘরের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে গিয়ে দেখি আম্মা মেঝের ওপর বসে একটি পুরনো সিন্দুক খুলে কিছু একটা দেখছেন। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম। দেখলাম সিন্দুকের ভেতর থেকে বের করা কিছু সাদা কালো ছবি, হলুদ হয়ে যাওয়া কিছু জরাজীর্ণ কাগজ আর একটি কালো রঙের কাপড়ের পুটলি আম্মার সামনে রাখা। আমার ভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি খুব ভয়ে আছেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, এগুলো কি? আমার গলার আওয়াজ শুনে আম্মা এমন ভাবে চমকে উঠলেন যেন তিনি কোনো ভূত দেখেছেন। তার হাত থেকে কালো কাপড়টা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি তড়িঘড়ি করে কাপড়টা লুকিয়ে ফেলার চেষ্টা করলেন এবং ধমকের সুরে বললেন, তুই এখানে কি করছিস? যা, নিজের কাছে যা। আমার গলার স্বরে রাগ ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি ছিল চাপা আতঙ্ক। আমি স্পষ্ট লক্ষ্য করলাম কাপড়টা লুকানোর সময় তার হাতগুলো থরথর করে কাঁপছিল। আমার মনের ভেতর খটকা লাগলো। সামান্য পুরনো কাপড়ের পুটলি দেখে আমরা এত ভয় পাবেন কেন? আমি আর কথা বাড়ালাম না। আম্মাকে আরো বিব্রত না করে নিজের ঘরে চলে এলাম, কিন্তু মনের ভেতর প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। আমি তখনও জানতাম না যে সেই রাতেই আমার জন্য কি অপেক্ষা করছে। সেদিন রাতটা ছিল অন্যরকম, থমথমে। আমার সামনে পরীক্ষা, তাই গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছিলাম। মোবাইলটা একটু দূরেই রাখা ছিল। মাথার ওপর সিলিং ফ্যানটা খুব ধীর গতিতে ঘুরছিল, আর সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ রাতের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। হামজাও জেগেছিল। ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছিল। হঠাৎ হামজা গেম খেলা থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, দরজার ওপর তুই কালো সুতোগুলো বেঁধেছিস? আমি পরাত থেকে মুখ তুলে অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, কিসের সুতো? কি আবোল তাবোল বকছিস? হামজা আঙুল দিয়ে দরজার চৌকাঠের ওপরে ইশারা করলো। আমি ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোতে বয়ে গেল। দরজার ওপরের বিমে এবং ভেতরের দিকে 3টে কালো রঙের সুতো খুব অদ্ভুতভাবে বাঁধা। সুতোগুলো এতই মিহি আর সূক্ষ্ম যে সাধারণ চোখে পড়ার কথা নয়, আর বাঁধনগুলো এতই নিখুঁত যে মনে হচ্ছে কেউ খুব যত্ন করে অনেক সময় নিয়ে ওগুলো বেঁধেছে। অথচ কিছুক্ষণ আগেও ওগুলো ওখানে ছিল না। আমি সাথে সাথে আম্মাকে ডাক দিলাম। আমার গলার স্বরে হয়তো ভয় ছিল, তাই আম্মা দৌড়ে এলেন। আমি আঙুল দিয়ে সুতোগুলো দেখালাম। আম্মা সুতোগুলোর দিকে তাকিয়ে যেন পাথর হয়ে গেলেন। তার মুখের সব রক্ত মুহূর্তেই যেন উধাও হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে বললেন, হে আল্লাহ, এগুলো এখানে কিভাবে এলো?
আম্মা আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোরা কেউ দরজা খুলেছিলি? কেউ কি এসেছিল? আমি বললাম, আম্মা আমি তো আপনাকে ডাকার জন্যই কেবল তাকালাম, আর আমরা যখন বিকেলে বাইরে ছিলাম তখন কেউ ঢুকেছিল কিনা সেটা তো আপনি ভালো বলতে পারবেন। আম্মা কোনো উত্তর দিলেন না। তিনি দ্রুত আমাদের দুজনকে ঘর থেকে বেরিয়ে আসতে বললেন। আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আম্মা একাই ঘরের ভেতর ঢুকলেন। কি জানি না, মিনিট দুয়েক পর তিনি বেরিয়ে এলেন। আমি উঁকি দিয়ে দেখলাম দরজার সেই কালো সুতোগুলো আর নেই। আমি আম্মাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ব্যাপার কি, কিন্তু আম্মা আমাকে থামিয়ে দিলেন। তিনি খুব গম্ভীর মুখে বললেন, কোনো প্রশ্ন করবি না, ঘুমোতে যা এখন, আর শোয়ার আগে অবশ্যই সূরা বাকারা মোবাইলে ছেড়ে বা তেলাওয়াত করে ঘুমাবি। যদি অস্বাভাবিক কিছু দেখিস বা শুনিস সাথে সাথে আমাকে ডাকবি। এবার আর আম্মার কণ্ঠে রাগ ছিল না, ছিল এক গভীর অসহায়ত্ব আর দুশ্চিন্তা। হামজা আমার পাশে এসে ফিসফিস করে বলল, ভাইয়া জানো, গত কয়েক রাত ধরে আমি অদ্ভুত সব শব্দ পাচ্ছি। মনে হয় মাঝরাতে ছাদের উপরে ওই স্টোর রুমটা, ওইখানে কেউ ভারী আসবাবপত্র এপাশ থেকে ওপাশে টানা হেঁচড়া করে। আমি ওকে ধমক দিয়ে বললাম, চুপ কর, ফালতু কথা বলবি না, মনের ভুল এগুলো। আসলে আমি নিজেও জানতাম যে ও ভুল বলছে না, কারণ আমিও গভীর রাতে ছাদের ওপর থেকে ধপ ধপ আওয়াজ আর কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ শুনেছি। কিন্তু আম্মা এমনিতেই ভয় আছেন, তাই হামজার কথায় সায় দিয়ে পরিস্থিতি আর ঘোলাটে করতে চাইলাম না। দিন দুয়েক পরের ঘটনা, কোন একটা দরকারি কাজে আমাকে ছাদে যেতে হয়েছিল। পুরান ঢাকার ছাদগুলোর একটা বৈশিষ্ট্য হলো এক বাড়ির ছাদ থেকে আর এক বাড়ির ছাদে যাওয়া যায়, মানে লাগোয়া। চাইলেই এক ছাদ থেকে আর এক ছাদে আপনি চলে যেতে পারবেন। কিন্তু আমাদের ছাদের ওই চিলে কোঠা বা স্টোর রুমটা সবসময় তালা বন্ধ থাকতো। দরজার বাইরে আম্মা একটা ভাঙা চেয়ার এমন ভাবে রেখে দিয়েছিলেন যেন কেউ চাইলেও সহজে দরজার কাছে যেতে না পারে। আর দরজার হাতলে একটা বড় তালা ঝোলানো থাকতো। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে কাজ করছিলাম, কিন্তু আমার চোখ বারবার সেই বন্ধ দরজার দিকে যাচ্ছিল। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই ঘরে যাওয়া বারণ। কি আছে ওই ঘরে? কেন আম্মা এত ভয় পান? কেন ওখান থেকে মাঝরাতে শব্দ আসে? মানুষের কৌতূহল বড় অদ্ভুত জিনিস। ভয়ের সাথে কৌতূহল মিশলে তা আরো প্রবল হয়। আমি অবচেতন মনেই পা বাড়ালাম সেই দরজার দিকে। দরজাটা সরিয়ে দরজার হাতল ধরলাম। অবাক কাণ্ড, তালাটা ঝোলানো থাকলেও ওটা লাগানো ছিল না। আমি আলতো করে ধাক্কা দিতেই বহুদিনের জং ধরা দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে বাতাসের একটা ঝাপটা আমার মুখে এসে লাগলো। সেই বাতাস সাধারণ কোনো বাতাস ছিল না, যেন বরফের মতো ঠান্ডা। তার সাথে নাকে এলো এক তীব্র উৎকট গন্ধ, অনেকদিন বন্ধ থাকা ঘরের ভ্যাপসা গন্ধের সাথে মরা ইঁদুর বা পচা মাংসের মতো কিছু একটার মিশ্র। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি সাহস সঞ্চয় করে উঁকি দিলাম। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও মনে হলো ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোন এক ছায়া নড়াচড়া করছে। ভয়ে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। আমি এক মুহূর্ত দেরি না করে দরজাটা টান দিয়ে বন্ধ করে দিলাম। আমার হাত পা তখন অবশ হয়ে আসছিল। দ্রুত পায়ে আমি সিঁড়ির দিকে এগোলাম। নামার সময় যখন আমি একদম শেষ সিঁড়িটায় পা রেখেছি, ঠিক তখনই মনে হলো বরফের মতো ঠান্ডা কোনো হাত আমার গোড়ালিটা খপ করে চেপে ধরল। আমি চিৎকার দেওয়ার সুযোগও পেলাম না। সেই হ্যাঁচকা টানে আমি ভারসাম্য হারিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম। আমার মাথাটা সজোরে গিয়ে লাগলো নিচের দেয়ালে। মাথায় প্রচন্ড আঘাত লাগার সাথে সাথে আমার চোখের সামনে হাজার হাজার সর্ষে ফুল ফুটে উঠল। যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তের অভিজ্ঞতা। আমি স্পষ্ট শুনলাম কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, দ্বিতীয়বার উপরে আসার সাহস করবি না। সেই কণ্ঠস্বর কোনো মানুষের ছিল না, সেটা ছিল কর্কশ এবং অত্যন্ত ভারী। মনে হচ্ছিল যেন অনেকগুলো কণ্ঠের সংমিশ্রণ। কোনো মানুষের গলায়
এমন আওয়াজ হওয়া সম্ভব। আমার পড়ার শব্দ আর গোঙানি শুনে আম্মা দৌড়ে এলেন। তিনি আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে আতঙ্কে চিৎকার করে উঠলেন। আমাকে ধরে কোনো মতে ওঠালেন। আমি আম্মার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। আম্মা যখন আমার কপালে হাত দিলেন, দেখলেন রক্ত বের হচ্ছে। আমি আম্মাকে শুধু বললাম, আম্মা, আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, কেউ আমার পা ধরে টান দিয়েছে। আম্মা কোনো উত্তর দিলেন না, শুধু বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে পড়তে আমার কপালে ফু দিলেন। তবে আমি খেয়াল করলাম আম্মার চোখে তখন ভয়ের চেয়ে রাগ বেশি, যেন তিনি অদৃশ্য কারো ওপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন। পরদিন সকালে আম্মা আমাদের দুই ভাইকে নিজের ঘরে ডাকলেন। তিনি দরজা বন্ধ করে আমাদের সামনে বসলেন। তার চেহারা খুবই গম্ভীর। তিনি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আর কত লুকাবো? তোদের সব জানা উচিত। আমাদের এই দুর্দশার কারণ কোনো সাধারণ রোগ শোক নয়, এসবই মানুষের হিংসা আর কালো জাদুর ফল। আমার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আম্মা বলে চললেন, তোর বাবা যখন ব্যবসায় খুব উন্নতি করছিল, তখন আমাদের কিছু আত্মীয় সেটা মেনে নিতে পারেনি। তাদের হিংসা এমন পর্যায়ে পৌঁছায় তারা আমাদের ধ্বংস করার জন্য কুষ্টিয়া থেকে এক কুখ্যাত তান্ত্রিকের মাধ্যমে তোর বাবার ওপর কালো জাদু করায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাই বলে কালো জাদু? হ্যাঁ বাবা, হিংসা মানুষকে অন্ধ করে দেয়। তোরা তখন অনেক ছোট, তোদের বাবার ব্যবসা একের পর এক ক্ষতির মুখে পড়তে লাগলো। তোরা দুজন প্রায় অসুস্থ হয়ে পড়তিস। আমাদের সাজানো সংসারে অশান্তির আগুন জ্বলে উঠল। তখন তোদের দাদার এক বন্ধুর পরামর্শে আমরা এক বড় হুজুরের কাছে যাই। সেই হুজুর অনেক হিসাব নিকাশ করে জানিয়েছিলেন যে আমাদের সর্বনাশ করার জন্য ছাদের ওই চিলেকোঠায় পুরনো আসবাবপত্রের মাঝে 3টি গিট দেয়া পুতুল রাখা আছে। যতক্ষণ ওই জিনিস ওখানে থাকবে ততক্ষণ আমাদের শান্তি ফিরবে না। আম্মা থামলেন, একটু পানি খেলেন, তারপর আবার বলতে শুরু করলেন, হুজুরের কথা মতো আমি সেই ঘরে অনেক খুঁজেছিলাম। মেঝের মাটি খুঁড়ে আমি 3টা তাবিজ আর পুতুল উদ্ধার করেছিলাম, কিন্তু হুজুর বলেছিলেন সেখানে মোট 4টি জিনিস পোতা আছে। আমরা 4র্থটি খুঁজে পাইনি। হুজুর তখনই সতর্ক করেছিলেন, যদি 4র্থটি পাওয়া না যায় তবে ভবিষ্যতে যে কোনো সময় তার কুপ্রভাব আবার জেগে উঠতে পারে। আম্মা আমার দিকে তাকিয়ে বললেন, গত কয়েকদিনের ঘটনা দেখে আমার মনে হচ্ছে সেই 4র্থ তাবিজটা সক্রিয় হয়েছে। আমি আম্মাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন কারা এই কাজ করেছে? তাদের সাথে কথা বলেন না কেন? আম্মা বললেন, জেনে শুনে বিষধর সাপের সাথে কি কথা বলা যায় বাবা? তারা এতটাই নিচু মানসিকতার, নিজের আত্মীয় হয়ে কেউ এই ক্ষতি করতে পারে। ঘটনা এখানেই শেষ নয়। এর পরের রাতের অভিজ্ঞতা ছিল আরো ভয়াবহ। রাত তখন আনুমানিক 2:30 বা 2:45 হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল। অদ্ভুত শব্দ হলো একটা। মনে হলো গলির ভেতর কেউ হাঁটছে আর তার হাতে একটি ছোট ঘন্টা বা নূপুর। কিছুক্ষণ পর পর টুং টুং করে শব্দ হচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো প্রতিটি শব্দের সাথে সাথে আমার বুকের ভেতর একটা ধাক্কা লাগছে। হৃৎপিণ্ডটা যেন শব্দের তালে তালে সংকুচিত হচ্ছে। আমি সাহস করে জানালার পর্দা সরিয়ে উঁকি দিলাম। গলি একদম জনমানবহীন। কুকুরগুলোও ডাকছে না। একটা অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু সেই ঘন্টার আওয়াজ তখন আমার ঘরের দরজায় একদম বাইরের দিকে চলে এসেছে। মনে হচ্ছিল যেই জিনিসটা ঘন্টা বাজাচ্ছে সে এখন আমাদের বসার ঘরে, ঠিক আমার দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। আমি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু ভয়ে আমার জিভ আড়ষ্ট হয়ে আসছিল। শব্দগুলো গলা দিয়ে বের হচ্ছিল না। হঠাৎ করেই সেই ঘন্টার শব্দ থেমে গেল, আর সাথে সাথেই আমার দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া সরে যেতে দেখলাম। পরদিন সকালে নাস্তার টেবিলে হামজা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, কাল রাতে তুমি কি কোনো ঘন্টার শব্দ শুনেছ? আমি চমকে উঠে হামজার দিকে তাকালাম। তার মানে আমার মনের ভুল নয়, ও শুনেছে। বুঝলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেদিন বিকেলেই আম্মা সিদ্ধান্ত নিলেন যে আর দেরি করা যাবে না। তিনি খোঁজ নিয়ে পুরান ঢাকারই এক কামরাঙ্গি চর এলাকার বুজুর্গ ব্যক্তির সন্ধান পেলেন। আমরা মা ছেলে মিলে সেখানে গেলাম।
ছোটখাটো একটা টিনের ঘর, কিন্তু বাইরে মানুষের প্রচুর ভিড়। সবাই কোনো না কোনো বিপদ আপদ নিয়ে এসেছে। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ডাক পড়ল। ভেতরে গিয়ে দেখলাম সাদা দাঁড়িওয়ালা নুরানি চেহারার এক বৃদ্ধ তসবিহ হাতে বসে আছেন। আমাদের দেখেই তিনি গভীর দৃষ্টিতে বললেন, তোমাদের বাড়ির ওপর দিকে একটা বন্ধ ঘর আছে, তাই না? তার কথা শুনে আমরা শিউরে উঠলাম। আমরা তো কিছুই বলিনি এখনো। আম্মা বিনীতভাবে বললেন, জি হুজুর, একটা চিলে কোঠা আছে। হুজুর তসবিহ ঘোরাতে ঘোরাতে বললেন, ওই ঘরের বাতাস খুব দূষিত। বহু বছর আগে সেখানে শয়তানি শক্তি পোতা হয়েছিল। তোমরা কিছু অংশ নষ্ট করেছ ঠিকই, কিন্তু একটা এখনো রয়ে গেছে। আর এবারের লক্ষ্য হচ্ছে তুমি। আমার দিকে আঙুল তুলে বললেন। আমি আঁতকে উঠলাম। আমি? হুজুর বললেন, হ্যাঁ, তোমার জন্মের সময় তোমার নাম ব্যবহার করে ওই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। তোমার ভবিষ্যৎ, তোমার ক্যারিয়ার, তোমার শান্তি সবকিছুতে তালা মেরে দেয়া হয়েছে। রাতে যে ঘন্টার আওয়াজ পাও, ওটা সেই তালার আওয়াজ। সময় শেষ হয়ে আসছে। আম্মু কেঁদে ফেললেন, বললেন, হুজুর, এর কোনো প্রতিকার নেই, আমার ছেলেকে বাঁচান। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হলেন। তারপর চোখ খুলে বললেন, আছে, কিন্তু কাজটা জটিল। তিনি একটি কাগজে কিছু দোয়া লিখে দিলেন এবং বললেন, আজ রাতে ঠিক 3টার সময় এই ছেলেটিকে ওই ঘরে একা যেতে হবে, সাথে অন্য কেউ যেতে পারবে না। যখন ঘন্টার আওয়াজ শুরু হবে তখন ওপরে যাবে। যাই দেখুক না কেন, ভয় পাওয়া যাবে না, পালানো যাবে না। শুধু এই দোয়াটা এক মনে পড়ে যেতে হবে। আমি ঢোক গিললাম, বললাম, একা ওই ঘরে? হুজুর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, একা, কারণ জাদুটা তোমার উপরে। বাসায় ফেরার পর আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি জানতাম ওই ঘরে কি আছে। জেনে বুঝে না, ঈশান নামাজ পড়ে আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলাম। আম্মা আমাকে বারবার সাহস দিচ্ছিলেন, কিন্তু আমি জানি কি করতে যাচ্ছে। আমি তার চোখে পানি লুকাতে দেখছিলাম। রাত গভীর হতে লাগলো। 3টায় সেই পরিচিত ঘন্টার শব্দ, টুম টুম টুম। আজ আর আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলাম না। বিসমিল্লাহ বলে উঠে দাঁড়ালাম। আম্মা আমাকে বিদায় দিলেন, তার হাতে তসবিহ। আমি ধীর পায়ে সিঁড়িতে উঠতে লাগলাম। প্রতিটা সিঁড়ি ভাঙার সাথে সাথে মনে হচ্ছিল আমি নরকের দিকে এগিয়ে যাচ্ছি। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আমি দোয়া পড়তে শুরু করলাম। দরজাটা আলতো ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলোয় আবছা সবকিছু দেখা যাচ্ছে। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। পুরনো ভাঙা আসবাবপত্রের ছায়ার মাঝে মেঝের ঠিক মাঝখানে চক দিয়ে একটা বৃত্ত আঁকা, আর সেই বৃত্তের ভেতর কালো কাপড়ে মোড়ানো একটা বিভৎস পুতুল রাখা। পুতুলটাকে বুক থেকে পেট পর্যন্ত লাল সুতো দিয়ে সেলাই করা, আর সেখানে আমার নাম উল্টো করে লেখা। আমি ধীর পায়ে বৃত্তর দিকে এগোলাম। হঠাৎ আমার টর্চটা অপ করে নিভে গেল। পর মুহূর্তে আবার জ্বলে উঠল। কিন্তু এই 1 সেকেন্ডের অন্ধকারে আমি অনুভব করলাম ঘরের কোণ থেকে একটা লম্বা ছায়া আমার দিকে এগিয়ে আসছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার হাতগুলো অস্বাভাবিক লম্বা। মনে হলো ওটা আমাকে আলিঙ্গন করার জন্য হাত বাড়াচ্ছে। কানের কাছে সেই অনেক কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম। আমার সারা শরীর কাঁপছিল। মনে হচ্ছিল আমি তখনই জ্ঞান হারাবো, কিন্তু হুজুরের কথা মনে করলাম ভয় পাওয়া যাবে না। আমি চিৎকার করে দোয়া পড়তে শুরু করলাম। আমার গলার আওয়াজ কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। সেই ছায়াটা আমার চারপাশে ঘুরতে লাগলো। মনে হলো অদৃশ্য হাজারটা হাত আমাকে ধাক্কা দিচ্ছে, আমার গলা টিপে ধরার চেষ্টা করছে। দম বন্ধ হয়ে আসছিল আমার, কিন্তু আমি চোখ বন্ধ করে এক নাগারে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ করেই মনে হলো পুতুলটার গায়ের সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে। আমি চোখ খুলে দেখলাম পুতুলটা নিজ থেকেই কাঁপছে। এক পর্যায়ে
টাস করে একটা শব্দ হলো, যেন কোনো বাঁধন ছিঁড়ে গেল। সাথে সাথে ঘরের সেই ভারী বাতাস হালকা হয়ে গেল। আমার দম ফিরে এলো। টর্চের আলোয় দেখলাম পুতুলটা এক পাশে কাত হয়ে পড়ে আছে, আর সেই ছায়াটা সেটা কোথাও নেই। আমি কাঁপতে কাঁপতে নিচে নেমে এলাম। আম্মা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আর সেই রাতের পর থেকে আমাদের বাসায় অদ্ভুত কোনো ঘটনা ঘটল না। পরদিন হুজুরের কথা মতো আমরা সেই পুতুলটি বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসি, আর ওই ঘরটি সম্পূর্ণ খালি করে ফেলি। এখন আমি সুস্থ আছি, পড়াশোনা করছি, কিন্তু এখনো মাঝে মাঝে যখন গভীর রাতে একা ছাদের দিকে তাকাই, মনে হয় যেন আবছা কোনো ছায়া রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তবে এখন আর আমি ভয় পাই না, কারণ আমি জানি আল্লাহর ওপর যার ভরসা আছে, কোনো কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারে না। এই বলে আসলাম ভাই থামলেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আজকের ঘটনা। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি কুমিল্লা থেকে আপনার রেগুলার লিসেনার। আজ চলে এলাম অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা শেয়ার করতে, যেটা ভয়ানক কালো জাদুর সাথে সম্পৃক্ত। বাস্তবতা আর পরাবাস্তবতার মাঝে পার্থক্য মোচনকারী সেই ঘটনাটি ঘটে আমার রক্তের সম্পর্কের এক বোনের সাথে। বর্ণনা করছি আমার সেই আপুর আপন ছোট বোনের ভাষায়। আমার নাম সুমি, ছদ্মনাম। আমরা দুই ভাই আর দুই বোন। দুই ভাই বড়, এরপর আমার বড় বোন উর্মি, তারপর আমি। আমি যখন 2 বছরের শিশু তখন আমার আব্বা ইন্তেকাল করেন। এরপর থেকে আমার আম্মা, এক মামা আর আমাদের বড় 2 ভাই আমাদের 2 বোনের গার্ডিয়ান। ওনাদের কথার বাইরে গিয়ে আমরা এক পাও কোথাও ফেলতাম না। ওনারা এত যত্ন করে আমাদের আগলে রাখতেন যে আব্বার অভাবটা অনুভবই হতো না বললে চলে। আমাদের পরিবার কুমিল্লা সিটির কোনো এক এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারগুলোর একটি। ছোটবেলা থেকেই দেখছি আমাদের পরিবারের সবাই প্র্যাকটিসিং মুসলিম। সেই হিসেবে আমরা 2 বোনও একইভাবে বড় হয়েছি, আলহামদুলিল্লাহ। ঘটনার সময়কাল 2007 সাল। আমি তখন ক্লাস 6-এ পড়ি, আর আমার আপু উর্মি পড়তেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। আমাদের বাড়ির উল্টো দিকে 3-4টা বাড়ি পড়ে ছিল আসলাম শেখদের বাড়ি। আসলাম শেখ এলাকার বিশিষ্ট ধনী ব্যবসায়ী, চাউলের আড়তদার, আর লোকমুখে শুনতাম তিনি একজন সুদের কারবারি। তো যাই হোক, আসলাম শেখের ছিল 6টি মেয়ে আর মাত্র একটি পুত্র সন্তান। ধরে নিলাম তার নাম ইমন। পরপর 6টি মেয়ে হবার পরে এই ছেলে হবার কারণে এই ছেলে যা চাইতো তাই পেত। আসলাম শেখ 8 পাস হলেও তার ছেলে কিন্তু বেশ মেধাবী। কুমিল্লার বাইরে একটা ক্যাডেট কলেজে সে পড়তো, সেই সুবাদে এলাকায় তাকে খুব একটা দেখা যেত না। ঘটনার বছরে ইমন ভাই নাম করা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পান, এবং সেই সুখবরে মিষ্টি আমাদের বাড়িতে আসে। তখন যদি জানতাম এই আসলাম শেখের পরিবার আমাদের পরিবারের জন্য কতটা ক্ষতিকর হতে যাচ্ছে, তাহলে সেই মিষ্টি আমাদের গলা দিয়ে নামতো না। তো মূল ঘটনায় ফিরি। 2007 সালের কোনো এক হতভাগ্য বিকেলে আমার আপু আর আমি মিলে আমাদের উঠোনে বসে আচার খাচ্ছিলাম। হতভাগ্য বিকেল বলার কারণ হলো, সেই বিকেলেই ইমন ভাইয়ের সাথে আমার বোনের প্রথম দেখা। আমরা 2 বোনই বাইরে সবসময় বোরখা আর নিকাব পড়তাম। এলাকার মানুষেরা আমাদের চেহারা দেখেনি বললেই চলে। ইমন ভাইও কখনো দেখেননি উর্মি আপুকে। সেই বিকেলে আমাদের বাড়ির সামনের রাস্তার পাশের ছোট্ট একটা মাঠে ইমন ভাই ওনার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিলেন। হঠাৎই ক্রিকেটের বল দেয়াল টপকে আমাদের উঠোনে এসে পড়ে। তখন অগাস্ট মাস, গরমের পড়ন্ত দুপুর। আমাদের বাড়ির সবাই তখন ঘুম। উঠোনের গেটের ভেতরে বন্ধ পেয়ে ইমন ভাই দেয়াল টপকে আমাদের উঠোনে এসে নামেন। আমি হঠাৎই একটা ছেলেকে দেখে বলে উঠি, আপু ভেতরে যাই চলো। আপু ভীষণ লজ্জা পেয়ে আচারের বাটি ফেলে বাড়ির ভেতরে যেতে উদ্যত হয়, আর আমি খেয়াল করলাম ইমন ভাইয়ের চোখ যেন আপুর ওপর থেকে সরছেই না। আমরা 4 ভাই বোনই দেখতে ভালো, মাশাআল্লাহ, তবে আমার উর্মি আপু অনেক বেশি সুন্দরী আর
লজ্জা পেয়ে তার গাল লাল হয়ে আরো সুন্দর দেখাচ্ছিল তাকে। আপু এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যান। ইমন ভাই এক গ্লাস পানি চাওয়াতে আমি ভেতরে গিয়ে পানি নিয়ে আসি এবং তখন তিনি আমার বোনের নাম জানতে চান। উল্লেখ্য, আমাকে ইমন ভাই আগে থেকে চিনতেন, কারণ ইমন ভাইয়ের 6 বোনের এক বোনের কাছে আমি আগে প্রাইভেট পড়তাম। আমি আমার বোনের নাম ইমন ভাইকে বলি আর বলি আপু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। ইমন ভাই সেদিনের মতো কিছু না বলে ক্রিকেট বলটা কুড়িয়ে নিয়ে চলে যান। এরপর উনি মাঝে মধ্যেই ওনার সেই বোন, যার কাছে আমি প্রাইভেট পড়তাম, ধরে নেই তার নাম সাবিনা, তার মাধ্যমে আমার বোন উর্মিকে বলাতে চাইতেন যে উর্মি আপুকে পছন্দ করেন, বিয়ে করতে চান। আমি আর আপু এই নিয়ে অনেক মজা করতাম তখন। আপুর কলেজে আসা যাওয়ার মাঝে ইমন ভাই প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে আপুর জন্য অপেক্ষা করতেন আর কথা বলতে চাইতেন, যদিও আপু কখনোই কথা বলেননি। তো এভাবেই দিন যাচ্ছিল। এরপর একদিন আসলো সেই ভয়ানক দিন, যেটার জন্য আমাদের 2 বোনের কেউই আমরা প্রস্তুত ছিলাম না এবং দায়ীও ছিলাম না। তারিখটা ছিল 2007 সালের নভেম্বর মাসের 15 তারিখ। ইমন ভাইয়ের অনেক জোড়াজুড়িতে আমি আমাদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা ওনাকে দেই, আর এটাও বলে দেই, সাবধান, আমার আম্মার রুমে কিন্তু প্যারালাল লাইন আছে, তাই ফোনে আপনি যদি উল্টাপাল্টা কিছু বলেন আমরা 2 বোন মার খাবো। তো ইমন ভাই কল দিলেন সেদিন সন্ধ্যায়। কল ধরল আমার আম্মা। ইমন ভাই কথা বললেন না। আধা ঘন্টা পরে আবার কল দিলেন, ধরল আমার বড় ভাই। ইমন ভাই ফোন কেটে দিলেন। আমার বড় ভাই কিছুটা সন্দেহ করলেন এবং কলার আইডি টেলিফোন সেট হওয়ায় ইনকামিং কলের নাম্বারটি দেখে তিনি খোঁজ নিয়ে জানলেন এটা আসলাম শেখের বাড়ির নাম্বার এবং ইদানিং আসলাম শেখের ছোট মেয়ে আমাদের বাড়িতে অকারণে ঘন ঘন যাতায়াত করছে। এই বিষয়টি তার মাথায় কাজ করে এবং তিনি বুঝে যান এই কলগুলো নিশ্চয়ই ইমন ভাই করছে। আর সেদিনই আমার বড় বোনের ওপর নেমে আসে অকথ্য নির্যাতন, চড়, থাপ্পড় আর বকা খেয়ে সে কিছুতেই বলতে পারল না যে এই ঘটনায় তার কোনো হাত নেই। ইমন ভাই আপুকে বিয়ে করতে চায়, আপুর এখানে কি করার আছে? সেদিন রাতে আমার আপুও আমাকে ভীষণ বকলেন কেন আমি ইমন ভাইকে আমাদের ল্যান্ডলাইন নাম্বার দিলাম এবং জীবনে কখনো কোনো কারণেই একটা চর তো দূরের কথা, একটা বকা না খাওয়া আমার আপু সেদিন সেই অপমান ভুলতে না পেরে কোনো কিছু না ভেবেই ইমন ভাইদের বাসায় কল করে ইমন ভাইকে চান। তারপর ইমন ভাই হ্যালো বলা মাত্র আপু অনেক গালিগালাজ করেন ইমন ভাইকে। বলতে লাগলেন, তোর মতো একটা ছেলেকে বিয়ে করবো আমি? আমার আব্বা ছিলেন একজন সরকারি পদস্থ কর্মকর্তা, আর তোর বাবা 8 পাস, চালের ব্যাপারী, তার উপর সুদখোর। আর জীবনে কোনোদিন আমাকে যদি ফোন দিয়েছিস তাহলে খবর আছে তোর। ইমন ভাইয়ের তখন পাগল হবার মতো অবস্থা। তিনি তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে সব বলেন। ওনার মা ইমন ভাইয়ের আব্বার কাছে গিয়ে বিচার দেন। এলাকার প্রভাবশালী হওয়ায় ইমন ভাইয়ের আব্বার ডাকে অনেক লোকজন চলে আসে, আর তারা সবাই সেই রাত 12টা বাজে জড়ো হয় আমাদের বাড়ির গেটের সামনে। সেটা কি এক লজ্জাকর সিচুয়েশন, আজও মনে হলে খুব বিরক্ত লাগে। যাই হোক, আমার ভাইয়েরাও আমার মামাকে কল দেন। মামা 20 মিনিটের ভেতরেই চলে আসেন। মামা পাশের ওয়ার্ডের কাউন্সিলর আর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এসেই লোকজন নিয়ে চড়াও হলেন ইমন ভাইয়ের ওপর, আসলাম শেখ আর তার দলবলের ওপর। লিসেনার্স, নিশ্চয়ই মনে আছে 2007 সালের 15ই নভেম্বর কি হয়েছিল। সে রাত ছিল ভয়ানক ঘূর্ণিঝড় সিডারের রাত। তো রাত বাড়ার সাথে সাথে বাতাস আর বৃষ্টি বাড়তে থাকায় তখনকার মতো সেই মারামারি ওখানেই শেষ করে 2 দলই নিজেদের বাড়িতে চলে যেতে বাধ্য হলো। সেই রাতটি যে সিডারের রাতই ছিল তাই নয়, সেই রাতে আমাদের 2 পরিবারের জন্য এক ভয়ানক কালো রাত নেমে আসে। সে রাতে বাড়ি ফিরে ইমন ভাই প্রচুর ভাঙচুর করেন। কষ্টে অপমানে তিনি পাথর হয়ে যান। তাকে আসলাম শেখ শান্ত করতে গেলে পরিস্থিতি আরো খারাপ হয়। ইমন ভাই তখন নিজের জন্মদাতা পিতা আসলাম শেখের সাথে চরম অধ্যত্বপূর্ণ আচরণ করে বসেন। সবকিছুর জন্য তাকে দায়ী করেন। বলেন তার পিতা আসলাম শেখ যদি পড়াশোনা জানা হতেন, হালালভাবে পয়সা রোজগার করতেন, তাহলে আজ এই ভয়ানক অপমান সহ্য করতে হতো না। তার ভালোবাসার মানুষটা তার ঘরের বউ হয়ে আসত, ইত্যাদি। অত্যন্ত আদরের একমাত্র ছেলের চোখে পানি দেখে আর ছেলের মুখে শব্দস্বরূপ শুনে আসলাম শেখ তখন অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে জানা যায় তিনি স্ট্রোক করেছেন এবং টানা 5 দিন আইসিইউতে থেকে
তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমাদের পরিবার ভেবেছিল হয়তো ঘটনা এবার খারাপের দিকে যাবে, আমাদের বিরুদ্ধে মামলা অথবা আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে লুটপাট হওয়া অস্বাভাবিক ছিল না, যেহেতু তারা অনেক প্রভাবশালী। কিন্তু সেরকম কিছুই হলো না। বেশ কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ে ইমন ভাইয়ের ক্লাস শুরু হয়ে যায় এবং তিনি হলে গিয়ে ওঠেন। আমরাও তখন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবলাম, যাক, ঝামেলা শেষ। কিন্তু সেটাই ছিল আসলে চূড়ান্ত ঝামেলার সূচনা। এরপর কেটে যায় 8টি মাস, সবকিছু স্বাভাবিক চলছিল। একদিন রাস্তায় ইমন ভাইয়ের আম্মার, ধরে নেই তার নাম জুথি, তার সাথে আম্মার দেখা হয়। আম্মা সেদিনের ঘটনার জন্য জুথি আন্টির কাছে ক্ষমা চাইলে জুথি আন্টি অদ্ভুতভাবে হেসে বলেন, আল্লাহ আপনাদের মাফ করলেই হয়। আমি এখন আল্লাহর কাছে আর কিছু চাই না। অনেক চেয়ে দেখেছি, লাভ হয় নাই। জুথি আন্টির বলা এই কথাটা লিসনারদের মনে রাখার অনুরোধ করছি, কারণ ঘটনার শেষে এই কথাটার পুনরাবৃত্তি হবে। আমার পরিবার এরপর আমার উর্মি আপুকে বিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। চারিদিকে লোক লাগানো হয় ভালো পাত্রের সন্ধানে। বেশ কয়েকটি ঘর থেকে সম্বন্ধও আসে। তারা এসে আপুকে দেখে যায়, এমনকি পছন্দ করে পাকা কথাও দিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয় না। পাত্রপক্ষ শেষ সময়ে এসে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বলে বিয়ে সম্ভব না। পরপর কয়েকবার এমন ঘটার পরে আমার 2 ভাই আবারও আমার বোনকে ভুল বোঝে। তারা মনে করে আপু ইমন ভাইকে পছন্দ করে, আর এই কারণে পাত্রপক্ষের কাছে ইমন ভাইয়ের কথা বলে এবং সেই বিয়েটা ভেঙে দিচ্ছে। এর মধ্যে আপুর শরীর ক্রমাগত খারাপ হতে থাকে। ওজন কমে যায়, চোখের নিচে কালো দাগ আর অনেক বেশি পরিমাণে চুল পড়তে থাকে। শরীর কোনো কারণ ছাড়াই জ্বরে আক্রান্ত হয়। সন্ধ্যার ঠিক আগে জ্বর আসে, সকালেই নেই। আম্মা আপুকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার অনেক টেস্ট করেও কোনো রোগ খুঁজে পান। এদিকে আপুর পড়াশোনার অবস্থা যাচ্ছে তাই। টেস্ট পরীক্ষা কাছে চলে আসলেও পড়াশোনা করতে পারছিলেন। নামাজ পড়তে দাঁড়ালে পেছন থেকে কে যেন ধাক্কা দিত, আর সারাক্ষণ তার মনে হতো কেউ যেন তাকে দেখছে। রাত তার ঘুম হতো না বললেই চলে। অল্প ঘুমালেও ভয়ানক দুঃস্বপ্ন দেখে সে চিৎকার করে উঠত আর বলতো স্বপ্নে সে দেখেছে তাকে হাত পা চেয়ারের সাথে বেঁধে কোনো এক কালো মহিলা বন্দি করে রেখেছে। মহিলার পরনে নাকি কালো শাড়ি, লাল পাড়, সিঁথিতে মোটা সিঁদুর আর খোঁপায় বেলির মালা। বেলির কড়া গন্ধে নাকি খুব কষ্ট হয় তার, আর তার পায়ের কোড়ালি পর্যন্ত নাকি পানিতে ডুবে আছে। এরপর সে এক রাতে এমন স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে আমাকে তার পাগুলো দেখালো। আমি অবাক হয়ে দেখলাম যে মানুষের শরীর অনেকক্ষণ পানিতে থাকলে যেমন কুঁচকে যায়, উর্মিয়াপুর পা দুটো গোড়ালি পর্যন্ত কুঁচকে আছে। তার কিছুদিন পরে আপু একদিন দুপুরে খেতে বসেছে। হঠাৎই খাওয়া বাদ দিয়ে সে বমি করতে শুরু করে। গলার ভেতর থেকে অনেক কষ্টে হাতের আঙুল দিয়ে টেনে কিছু একটা বের করে আনে। আমি আমার আম্মা জিনিসটা দেখে চিৎকার করে উঠলাম, কারণ জিনিসটা ছিল একটা জ্যান্ত চোখ। এরপর আমার আম্মার আর বুঝতে বাকি থাকলো না যে উর্মি আপুর সাথে কি ঘটছে। আম্মা আমাদের বড় মামাকে খবরটা জানালেন, আর মামা রেগে গেলেন। বললেন, শিক্ষিত মানুষ এসব কি বলছিস? তোর মেয়ে নাটক করছে, পরীক্ষা সামনে, প্রিপারেশন হয়তো ভালো না, তাই এমন করছে। আম্মা কিছু বললেন না। আর এদিকে ঘটনার 1 বছর পেরিয়ে গেছে। আপু একদম চুপচাপ। বাসায় সে আছে নাকি নেই বোঝার উপায় নেই। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু আপুর তো কলেজে অ্যাটেন্ডেন্স অনেক কম। তাছাড়া বছর ব্যাপী হওয়া পরীক্ষাগুলো সবগুলো না দেয়ায় শেষ পর্যন্ত পরীক্ষায় বসার অনুমতি মিলল না। আপুর এক বান্ধবী সব শুনে একদিন আপুকে দেখতে আসে। আপু সেই বান্ধবীর সাথে উঠোনে হাঁটতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। আচমকা গেট খুলে আপু বাইরে চলে যায়, আর আমাদের এলাকার একটা বড় ডাস্টবিন আছে, সেখানে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে ময়লা তুলে খেতে থাকে। ঘটনার আকস্মিকতায় আপুর সেই বান্ধবী সেখান থেকে আমাদের বাসায় চলে আসেন আর আম্মাকে সব বলেন। আম্মা খুব বিরক্ত হয়ে বলেন, এখন তোর পরীক্ষা দেবার দরকার নেই, ও তো পরীক্ষা দিতে পারবে না, এসব নাটক কেন করছে? নাকি এসব ইমনের জন্য? ইমন একটা ছেলে হলো, তাকে বিয়ে করার জন্য সে আমাদের নাক কাটছে এভাবে, বেপরতা হয়ে বাসার বাইরে চলে গেছে। ছি 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 ছি।
এরপর উর্মি আপুর বান্ধবী আবার সেই ডাস্টবিনের কাছে গিয়ে দেখে আপুর পাশে দাঁড়িয়ে আছে ইমন ভাই। আপু ইমন ভাইকে ময়লা দেখিয়ে বলছে, খাবি? ইমন ভাইয়ের দুই চোখ ফেটে পানি আসছে। আপুর বান্ধবী ইমন ভাইকে চিনতেন, সব ঘটনা জানতেন। ইমন ভাই কবে ঢাকা থেকে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, সেই ঘটনার পর থেকে ইমন ভাই কুমিল্লাতে তেমন একটা আসেন না। ওনার মা নাকি ওনার বাবা তথা আসলাম শেখ মারা যাবার পুরো দায় ইমন ভাইয়ের উপরে চাপিয়েছেন। এই নিয়ে ঝগড়া হয় এবং তিনি কুমিল্লাতে আসা বন্ধ করে দেন। আপুর বান্ধবী নিশির কাছে ইমন ভাই জানতে চান উর্মির এই অবস্থা কিভাবে হলো। আপুর বান্ধবী তখন বললেন, অমুক সময়ে অমুক জায়গাতে ইমন ভাইকে থাকতে। নিশি আপু আমাকে নিয়ে সেখানে যাবেন যেন আমার কাছ থেকে নিশি আপু আর ইমন ভাই দুজনেই উর্মি আপুর সাথে কি হয়েছে, কেন হচ্ছে এসব জানতে পারেন। কথা মতো স্থানীয় একটা পার্কে আমরা দেখা করি আর সব কথা বলি যা এতদিন ধরে আপুর সাথে হচ্ছে। ইমন ভাই বলেন তিনি এবার বাড়িতে এসে একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন, আর তা হলো ওনাদের বাসার বেশিরভাগ ফার্নিচার কালো রং করা হয়েছে। জানালার পর্দা, বিছানার চাদর সবকিছুই কালো। ওনার মা ওনার সাথে একদম ঝগড়া করছেন না। ইমন ভাই অনুতপ্ত হয়ে জুথি আন্টি মানে ওনার মায়ের কাছে ক্ষমা চাইলে তিনি বলেন, আমি এখন আর কারো কাছে কিছু চাই না, এমনকি আল্লাহর কাছেও না। অনেক চেয়েছি, কিছু পাইনি। আমার একমাত্র ছেলের সাথেও আমার সম্পর্ক আগের মতো কখনো হবে না, তাই এখন আমি তার কাছেই চাই যে আমাকে কিছু দেবার ক্ষমতা রাখে। ইমন ভাই এসবের কিছুই বুঝতে পারে না। ইমন ভাই এসব কিছুর মানে জানতে চাইলেন ওনার এক খালার কাছে, যার সাথে জুথি আন্টি খুব মিশতেন। আর সেই খালা আবার কালো জাদু করাতেন বলে জনশ্রুতি আছে। সেই খালা ইমন ভাইকে অকথ্য ভাষায় গালাগাল করে ফোন নামিয়ে রাখে। সেদিনের মতো বাসায় চলে এলাম। এরপর চলে গেল আরো কিছুদিন। এলো আরো এক ন্যাক্কারজনক দিন, যেদিন আমার মামার কথায় আমার দুই ভাই উর্মি আপুকে বাসা থেকে বের করে দেন। আমি স্কুল থেকে ফিরে এসে দেখি আপু বাসায় নেই। আম্মা কাঁদছেন আর বলছেন, মেয়েটা না হয় অসুস্থ হবার নাটক করেছে, তাই বলে তাকে বের করে দিতে হবে। আমি হতবুদ্ধি হয়ে কি করব বুঝতে না পেরে ইমন ভাইদের বাসায় ফোন দিলাম। সৌভাগ্যক্রমে ইমন ভাই ফোন ধরলেন। আমি এক নিঃশ্বাসে জাস্ট এটুকু বললাম যে আপুকে বের করে দেয়া হয়েছে বাসা থেকে, কোথায় আছে কিচ্ছু জানি না, একটু দেখবেন ব্যাপারটা। এরপর কি হয়েছে জানি না। 5-6 দিন পরে নিশি আপু আমাদের বাসায় এসে বললেন উনি জানেন উর্মি আপু কোথায় আছেন, আমাকে নিয়ে যাবেন বললেন। আমিও কোচিং এ পরীক্ষা আছে বলে বাসা থেকে বের হয়ে আসলাম। নিশি আপু আমাকে একটা বাসায় নিয়ে গেলেন যা কুমিল্লা সিটি থেকে একটু বাইরে। সেখানে গিয়ে আমি ইমন ভাইকে দেখতে পেলাম। সেখানে একটা পরিবার বসবাস করছে, অর্থাৎ এটা সেই পরিবারেরই বাড়ি। ইমন ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই পরিবার হলো ইমন ভাইয়ের আম্মার চাচাতো বোনের পরিবার। আর ইমন ভাই এই বাড়িতে এনে উর্মি আপুকে আশ্রয় দিয়েছেন। এরপর ইমন ভাই আমাকে বাড়ির ভেতরে যেতে বললেন, আরো বললেন, তোমার আপুকে দেখার আগে আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। এরপর ইমন ভাই আর ওনার সেই খালা মিলে আমাকে যা বললেন তাতে আমার সেখানেই সেন্সলেস হয়ে যাবার মতো অবস্থা। ইমন ভাইয়ের আম্মা নাকি উর্মি আপুকে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং সেটা খুব খারাপ ভাবে। ইমন ভাইয়ের খালা ইয়াসমিন জানান, ইমন ভাইয়ের আব্বা মারা যাবার পরে ইমন ভাইয়ের সাথে তার আম্মার সম্পর্ক একদম খারাপ হয়ে যায়। দিনের পর দিন ইমন ভাই তার আম্মার ফোন কেটে দিত, কথা বলতো না। একমাত্র ছেলের কাছ থেকে এমন আচরণ পেয়ে আর সদ্য স্বামীকে হারিয়ে তখন তিনি পাগল প্রায়। ইমন ভাইয়ের খালা ইয়াসমিন জানান, একদিন ফোন দিয়ে বলেন, ইয়াসমিন তোর না একটা পরিচিত কবিরাজ আছে, ইমনের আব্বার শত্রুরা আমাদের ব্যবসায় অনেক লস করাচ্ছে। আমার ইমন তো আর ব্যবসা দেখাশোনা করতে পারছে না, অন্য লোক দিয়ে দেখাশোনা করতে হচ্ছে। তার উপর শত্রুরা পেছনে লেগেছে, তাই আমার কবিরাজের সাহায্য লাগবে। তখন নাকি ইয়াসমিন আন্টি জুথি আন্টিকে সেই কবিরাজের নাম্বার দেন। এরপর তিনি আর কিছু জানেন না। তবে মাসখানেক আগে ইমন ভাইদের বাসায় গিয়ে দেখেন যে সারা বাসার সব পর্দা কালো, অনেক আয়না দিয়ে বাসা সাজানো যেগুলো আগে ছিল না। এর একটা রুমের মধ্যে কালো জাদুর সামগ্রী, যা দেখে তিনি ভেবেছেন কবিরাজের দেয়া কিছু জিনিস হবে সেগুলো। কিন্তু আসলে যে জুথি আন্টি উর্মি আপুর ওপর কালো জাদু করছেন তাই ইয়াসমিন আন্টি বোঝেননি।
যাই হোক, ইমন ভাই অনেক খোঁজ করে কিছুদিন পরে একজন মওলানার সন্ধান পান, যিনি রুকাইয়ার কাজে প্রসিদ্ধ। ততদিন এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে যায়। আমার আপুর পড়াশোনা, জীবন সবই নষ্ট হয়ে যায়। সেই মওলানার কাছে উর্মি আপু, আমি, নিশি আপু, ইমন ভাই আর ইয়াসমিন আন্টি আমরা সবাই যাই। মওলানা সাহেব সব শুনে 3 দিন পরে আমাদের আবার যেতে বলেন, আর একটা বোতলে করে কিছু পানি দেন আপুকে খাওয়াতে। এর মধ্যেই আপুর ওজন মাপা হলে দেখা যায় 52 কেজির আপু এখন মাত্র 37 কেজি। দেখলে কঙ্কাল মনে হয়। যাই হোক, 3 দিন পর আমরা মওলানার বাড়িতে যাই এবং তিনি যা বললেন তাতে আমরা হতভম্ব হয়ে যাই। তিনি বলেন, ইমন ভাইয়ের আম্মা আমার উর্মি আপুর ওপর শুকরের নাড়ি ভুড়ি দিয়ে কালো জাদু করেছেন এবং তিনি নাকি এখন কি এক দেবতার পূজারী হয়েছেন শয়তানকে খুশি করতে, এবং তিনি ওনার আত্মা বিক্রি করেছেন শয়তানের কাছে। এই শুকর ব্যবহার করে করা কালো জাদু নাকি অত্যন্ত মারাত্মক, আর এই জাদু কাটাতে হলে নাকি কোনো জিন না, বরং মানুষকেই যেতে হবে জিনদের জগতে, আর সেটা নাকি মানুষের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, মৃত্যুও হতে পারে। ইমন ভাই সব শুনে বলেন যে তিনিই যাবেন জিনের জগতে। মওলানা সাহেব বলেন, এভাবে না, যে যাবে তাকে উর্মির ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে কোনো একজন হতে হবে। এসব শুনে ইমন ভাই বলেন, আর সেই মানুষটা যদি উর্মির স্বামী হয়? মওলানা বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। মওলানা আরো জানান যে ইমন ভাইয়ের সাথে মওলানার 3 জন জিন যাবে, কিন্তু তারা সরাসরি ইমন ভাইকে কোনো সাহায্য করতে পারবে না, শুধু সাথে থেকে ডিরেকশন দেবে। বিপদ যা হবে সব ইমন ভাইয়ের ওপর দিয়ে যাবে। এই কথা শুনে আমরা আঁতকে উঠি। ইমন ভাই মেনে নেন এবং সেদিনই উর্মি আপুকে বিয়ে করেন। আমি কিন্তু এসব ঘটনার কিছুই আমার বাসায় জানাচ্ছিলাম না। এদিকে আমার ভাইয়েরা অপরাধ বোধে ভুগছিল। মামার কথায় আপুকে বের করে দেয়ায় আম্মা সমানে কাঁদতেন, কিন্তু মামা বলতেন, উর্মির মানসিক অবস্থা খারাপ হলে বের করে দেবার পরে সে এলাকাতেই থাকতো, এভাবে গায়েব হতো না। সে নিশ্চয়ই ওই হতচ্ছাড়া ইমনের সাথে পালিয়েছে। যাই হোক, মওলানা সাহেবের কথা মতো ইমন ভাই কিছু দোয়া শিখে নেন, কিছু জিনিস সাথে নেন, যার মধ্যে ছিল ইরান থেকে আনা আতর, জমজমের পানি, একটা খাপওয়ালা ছুরি, আরো কি কি সব যেন। আর বলেন যে ওইসব জিনেরা ইফরিত জিনের বংশধর, অনেক শক্তিশালী, তবে সরাসরি আক্রমণ খুব একটা করবে না। যা ক্ষতি করার তা করবে ধোঁকা দিয়ে। ইমন ভাই যেন কোনো ধোঁকাতে না পড়েন। কখন কি করতে হবে তা সাহায্যকারী জিনেরাই বলে দেবে। নির্দিষ্ট দিনে মওলানা সাহেব ইমন ভাইকে এবং আমাদের সবাইকে ওনার বাড়িতে যেতে বলেন। সেই 3 জিন তারাও ছিল প্রস্তুত। মওলানা ইমন ভাইকে মেঝেতে পেতে রাখা পাটিতে শুয়ে পড়তে বলেন আর দোয়া পড়ে ইমন ভাইয়ের কপালে ফুঁ দেন। আমরা খেয়াল করলাম ইমন ভাই যেন ঘুমিয়ে গেলেন। এরপর যা হলো তা বর্ণনাতীত। কিছুক্ষণ পরে উর্মি আপু খুবই ভায়োলেন্ট হয়ে গেলেন। 5-6 জন মহিলা মিলে তাকে যেন ধরে রাখতে পারবে না। আপু বিড়বিড় করে ভিন্ন ভাষায় কি সব বলছিলেন, মওলানা সাহেব ছাড়া তার কিছুই আমরা বুঝিনি। আপু বমি করতে শুরু করলেন, রক্ত বমি। এভাবেই 3 ঘন্টা কেটে গেল। ইমন ভাইয়ের শরীরে ফুটে উঠেছিল নানা রকম জখমের আলামত। মনে হচ্ছিল কেউ তাকে এলো পাথারি মারছে। আর এদিকে মওলানা সাহেব এক মনে দোয়া পড়ছেন। ওনাকে কিছু জিজ্ঞেস করার উপায় নেই। 5 ঘন্টা পরে ইমন ভাইয়ের জ্ঞান ফিরে আসে। উনি চোখ খুলেন আর উঠে বসার সামর্থ্য ছিল না তার। মওলানা সাহেব সেদিনের মতো আমাদের চলে যেতে বলেন আর বলেন, কাজ হয়ে গেছে। পরদিন আবার যেতে বলেন। ইমন ভাই ওনার সাথেই থেকে যান। চরম উৎকণ্ঠায় সেই রাত কাটিয়ে পরদিন আবার আমরা মওলানা সাহেবের বাড়িতে যাই। ইমন ভাইকে দেখলাম সেদিন দুর্বলভাবে হাঁটাচলা করছেন। মওলানা সাহেবের স্ত্রী কন্যারা আমাদের জন্য নাস্তার আয়োজন করলেন, আর মওলানা সাহেব ইমন ভাই মিলে আমাদের খুলে বলতে লাগলেন সব। সেদিন ইমন ভাই ঘুমিয়ে যাওয়ার পর উনি নাকি চলে যান অন্য জগতে, যা ইফরিত জিনদের জগৎ। উনি যে জায়গাতে ছিলেন সেটা নাকি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মতো। একটা ফ্লোরে উনি ছিলেন যেখানে নাকি শুধু পানিতে ওনার গোড়ালি পর্যন্ত ডুবেছিল। আর ওনাকে ওনার সহকারী জিনেরা বলেছিলেন আমাদেরকে লোহার ট্রাঙ্ক খুঁজে বের করতে হবে, ওটার ভেতরেই কালো জাদুর সবকিছু আছে, ওটাকে অকার্যকর করতে হবে। তো ওনারা সেই ট্রাঙ্ক খোঁজা শুরু করেন আর বিভিন্ন সময়ে
বিভিন্ন পরিচিত ভয়েসে বিভিন্ন পরিচিত মানুষের রূপ ধরে, এমনকি উর্মিয়াপুর রূপ ধরেও ইফরিত জিনেরা ইমন ভাইকে বিভ্রান্ত করতে আসে। ইমন ভাই ক্রমাগত দোয়া পড়ে যাচ্ছিলেন। এরপর ইমন ভাইয়ের মৃত বাবার রূপ ধরে জিনরা ওনার সাথে কথা বলতে আসলে হঠাৎই ইমন ভাই ইমোশনাল হয়ে যান, আর ঠিক তখনই ইমন ভাইয়ের ওপর আঘাত করে ইফরিত জিন। অনেক কষ্টে সাহায্যকারী জিনেরা ইমন ভাইকে রক্ষা করেন। এরপর আরো নাটকীয়তার পরে অবশেষে সেই ট্রাঙ্ক খুঁজে পান ইমন ভাই। সেটির তালা ভেঙে ভেতরে বিকট গন্ধযুক্ত কিছু নাড়ি ভুড়ি পান, যেগুলো নাকি শূকরের। আর আরেকটা জিনিস পান, উর্মিয়াপুর একটা ছবি যেটাতে চুল আর নাড়ি ভুঁড়ি পেঁচানো ছিল। আর পান একটা নতুন কাফনের কাপড় আর এক বাটি সিঁদুর। সহকারী জিনদের কথা মতো ইমন ভাই সেগুলোতে জমজমের পানি, আতর ছিটিয়ে দেন। এরপর কিছু দোয়া পড়ে সেই ট্রাঙ্কে আগুন ধরিয়ে জাদু নষ্ট করেন। এরপর ঘটে আসল ঘটনা। এক ভয়াবহ জিন ইমন ভাইয়ের মায়ের বেশ ধরে ইমন ভাইয়ের উপরে হামলে পড়ে। সহকারী জিনেরা বলেন ছুরি খাপ থেকে খুলে এক আঘাতে জিনটিকে মারতে হবে। ইমন ভাই তাই করেন। এরপর মৌলানা সাহেব বলেন যে উর্মিয়াপুর ওপর করা জাদু তো নষ্ট করা হলো, কিন্তু ইমন ভাইয়ের আম্মার জীবনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ একে তো সে তার আত্মা বিক্রি করেছে শয়তানের কাছে, আবার সেই জাদু নষ্ট করা হয়েছে, ফলে শয়তান তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেনি। তারপরও একটা ইফরিত জিন নিহত হয়েছে, আর এত সব ঘটনার সম্মুখীন হতে হয়েছে ইমন ভাইয়ের আম্মাকে সাহায্য করতে গিয়েই। তাই তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। এবং ঠিকই সেদিনের ঠিক 3 দিন পর বাথরুমে গোসল করা অবস্থায় খুব বীভৎস এবং নির্মম ভাবে তিনি খুন হন। অভিশপ্ত ঘটনার এখানেই শেষ। উর্মিয়াপু ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। প্রায় 1 বছর লাগে ওনার পুরোপুরি স্বাভাবিক হতে আর আগের মতো সুন্দর হতে। এই 1 বছর ইমন ভাই আমার বোনের অনেক যত্ন করেন। ইমন ভাইয়ের বড় বোনেরা ইমন ভাইয়ের বিয়ে মেনে নেননি। তাদের অভিযোগ ইমন ভাই এই উর্মির জন্যই তাদের বাবা মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আসলে কি তাই? ইমন ভাইয়ের আব্বা মারা যান স্ট্রোক করে, যা একটা ন্যাচারাল ডেথ। আর ইমন ভাইয়ের আম্মা মারা যান দুনিয়াতে তার কর্মফল ভোগ করে। আসলে মহান সৃষ্টিকর্তা আল্লাহই হলেন সমস্ত হুকুমের মালিক। তার কাছে সাহায্য না চেয়ে অন্য কারো কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হলে পরিণতি খারাপ হয়। আমার ইমন ভাই আর উর্মি আপু এখন অনেক সুখে আছেন। তাদের 2টি ছেলে আর 1টি মেয়ে। তারা কানাডাতে থাকেন। দেশে আসেন বছরে 1-2 বার। সবাই আমার উর্মি আপু এবং ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন। একটা নতুন ঘটনায় যাব, একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন একজন ওমান প্রবাসী ভাই। আমি তার ভাষায় ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেন আপনারা ঘটনাটি ভালোভাবে বুঝতে পারেন। বলছেন ওমান প্রবাসী ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা কোনো বানানো গল্প নয়। এটি একটি নির্মম সত্য ঘটনা। আমার জীবনে এক ঘনিষ্ঠ পরিচিত মানুষ, যাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, তার নাম হায়দার আলী। ওনার জীবনে ঘটে যাওয়া এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা আজ আপনাদের শোনাবো। ঘটনাটি যখন ইনি আমাকে বলেছিলেন, তখন ওনার চোখে সেই আতঙ্ক আর গলার স্বরের কম্পন আমি আজও ভুলতে পারিনি। উনি আমাকে বারবার বলেছিলেন, ভাই, দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যা আমাদের যুক্তির বাইরে, কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে। জেলা বা থানার নামটা আমি উচ্চই রাখছি, কারণ সেই স্থানের মানুষজন আজও এই ঘটনা মনে করলে শিউরে ওঠে। হায়দার ভাইদের গ্রামটা ছিল বেশ পুরনো। গ্রামের রাস্তাঘাট তখনও সম্পূর্ণ পাকা হয়নি। রাস্তার 2 পাশে ঘন বাঁশঝাড়, সুপারি বাগান আর মেহগনি গাছের সারি। দিনের বেলাতেও সেসব রাস্তায় হাঁটলে
এক ধরনের গা ছমছম ভাব করত। আর রাত হলে তো কথাই নেই, ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হওয়া ধ্বনি ছাড়া আর কোনো শব্দই সেখানে পাওয়া যেত না। অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতটাও দেখা যায় না, এমন এক ভৌতিক পরিবেশে হায়দার ভাইদের পৈতৃক বাড়ি। হায়দার ভাইদের বাড়িটা ছিল বিশাল, পুরোনো আমলের মাটির দোতলা বাড়ি ও উপরে টিনের চাল। বাড়ির দেয়ালগুলো এত চওড়া যে এখনকার ইটের দালানো তার কাছে হার মানবে। বাড়ির সামনে বিশাল উঠোন, তার এক পাশে গরুর গোয়াল আর অন্য পাশে রান্নাঘর। বাড়ির পেছনেই ঘন জঙ্গল আর একটা পুরনো মজা পুকুর। পুকুর পাড়ে বিশাল এক তেঁতুল গাছ, যার ডালপালাগুলো যেন বাড়ির ছাদ ছুঁয়ে যায়। গ্রামের মুরব্বীরা বলতেন এই ভিটা নাকি অনেক পুরনো, আর এই ভিটায় নাকি আগে অন্য কারো বসবাস ছিল। কিন্তু হায়দার ভাইয়েরা ছোটবেলা থেকেই এখানেই বড় হয়েছেন, কখনো কোনো অস্বাভাবিক কিছু দেখেননি, অন্তত বিয়ের আগ পর্যন্ত তো নয়। হায়দার ভাইয়ের বিয়ে হয়েছে বছর 2 হলো। ওনার স্ত্রীর নাম ফাতেমা, আমি তাকে ফাতেমা ভাবি বলে ডাকি। বিয়ের পর ওনারা পৈতৃক ভিটার এক পাশে আলাদা একটা অংশে থাকতে শুরু করলেন। বাড়ির অন্য পাশে হায়দার ভাইয়ের বাবা মা থাকতেন। মাঝখানে একটা লম্বা বারান্দা দিয়ে 2 অংশ আলাদা করা। হায়দার ভাইয়ের দিনকাল ভালোই কাটছিল, কিন্তু সমস্যা শুরু হলো বর্ষাকালে, এক কোমট সন্ধ্যায়। দিনটা ছিল অসম্ভব ভ্যাপসা গরমের। আকাশ কালো করে মেঘ ডেকে আছে, বাতাস একদম বন্ধ। মনে হচ্ছে প্রকৃতি যেন কোনো এক ঝড়ের জন্যই এভাবে অপেক্ষা করছে। ফাতেমা ভাবি রান্নাঘরে রাতের খাবার তৈরি করা নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ উনি দৌড়ে হায়দার ভাইয়ের কাছে এলেন। ওনার চোখে মুখে আতঙ্কের ছাপ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওনার। হায়দার ভাই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এমন করছো কেন? ভাবি আমতা আমতা করে বললেন, আপনি একটু রান্নাঘরে আসেন, আমি কেমন যেন শব্দ পাচ্ছি। হায়দার ভাই অবাক হলেন। গ্রামের বাড়িতে পোকামাকড় বা ইঁদুরের শব্দ তো থাকবেই, এটিই তো স্বাভাবিক। তিনি বললেন, কিসের শব্দ? ইঁদুর টিঁদুর হবে হয়তো। ভাবি মাথা নেড়ে বললেন, না, ইঁদুরের শব্দ আমি চিনি, এটা অন্যরকম। মনে হচ্ছে কোনো সাপ ফোঁস করছে। সাপের কথা শুনে হায়দার ভাই একটু নড়ে চড়ে বসলেন। মাটির বাড়ি, তাছাড়া বর্ষাকাল, সাপ খোপের উপদ্রব থাকাটাই স্বাভাবিক। উনি হাতে একটা টর্চ লাইট আর লাঠি নিয়ে রান্নাঘরে গেলেন। রান্নাঘরের কোনায় কোনায় খুঁজলেন, মাটির কলসির পেছনে, লাকড়ির স্তূপের নিচে, এমনকি চালের ড্রামের চিপায়, কোথাও কিছুই নেই। না আছে কোনো সাপ, না আছে অন্য কোনো প্রাণী। হায়দার ভাই ভাবলেন হয়তো বাতাসের শব্দে এমন কোনো শব্দ হয়েছে যে ফিসফিস শব্দ শোনা গিয়েছে, আর ভাবি তাকেই সাপের শব্দ বলে মনে করেছে। তিনি ফিরে এসে বললেন, কিছুই তো নেই, তুমি হয়তো মনের ভুলে শুনেছ। ইদানিং তুমি সাপ নিয়ে বেশি ভয় পাও দেখছি, তাই হয়তো সবকিছুতে সাপের শব্দও পাচ্ছ। ভাবি হায়দার ভাইয়ের কথা মানতে চাইলেন না। উনি বারবার বলতে লাগলেন, আমি নিজের কানে শুনেছি, খুব স্পষ্ট ফোঁস শব্দ, যেন আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। হায়দার ভাই তখন স্ত্রীকে শান্ত করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি রাতে মশারি ভালো করে গুজে নেব, তোমার ভয়ের কিছু নেই, সাপ তো ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু রাত থেকে শুরু হলো এক অকল্পনীয় বিভীষিকা। রাত যখন গভীর হতে লাগলো, বাইরের পরিবেশ ততই থমথমে হতে লাগলো। মাঝে মাঝে দমকা হাওয়া টিনের চালে আছড়ে পড়ছিল। হায়দার ভাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ মাঝরাতে ওনার ঘুম ভেঙে গেল ভাবির ধাক্কায়। ভাবি ফিসফিস করে ডাকছেন, শুনছেন? এই যে উঠুন না, শুনুন না একটু। হায়দার ভাই ধরফর করে উঠে বসলেন। ঘর অন্ধকার, জানালার ফাঁক দিয়ে আসে সামান্য আলোয় দেখলেন ভাবি ভয়ে কুঁকড়ে বসে আছে। হায়দার ভাই জিজ্ঞাসা করলেন ফিসফিস করে, কি হয়েছে? ভাবি বললেন, কান পেতে শুনুন। হায়দার ভাই দম বন্ধ করে কান পাতলেন। বাইরে ঝিঝি পোকার ডাক ছাপিয়ে ঘরের ভেতরে এক অদ্ভুত শব্দ হচ্ছে।
সা সা আর হিস হিস। শব্দটা ঠিক যেন মেঝের উপর দিয়ে ভারী কিছু চলে যাওয়ার। মাটির মেঝেতে খসখস আওয়াজ। হায়দার ভাইয়ের বুকের ভেতরটা ধক করে উঠল। এটা কোনো ইঁদুরের শব্দ নয়, এটা নিশ্চিত কোনো বড়সড় সাপের চলাচলের শব্দ। আর সাপের নিঃশ্বাসের শব্দ এত জোরালো হতে পারে তা আগে তিনি কখনোই শোনেননি। তিনি খুব সাবধানে টর্চ লাইটটা হাতে নিলেন। সুইচ টিপতেই তীব্র আলোয় ঘরের মেঝে ভরে গেল। কিন্তু কি আশ্চর্য, কোথাও তো কিছুই নেই। দরজার নিচটা ভালো করে দেখলেন, জানালার কোণা, আলমারির নিচ সবই ফাঁকা। অথচ শব্দটা উনি নিজের কানেই শুনেছেন। এবার টর্চ নেভাতেই আবার সেই শব্দ। এবার মনে হলো শব্দটা ঘরের ভেতর থেকে নয়, বরং জানালার ঠিক বাইরে থেকে আসছে। হায়দার ভাই সাহস সঞ্চয় করে জানালার কাছে গেলেন। জানালার কপাট সামান্য ফাঁকা করে বাইরে টর্চ মারলেন। আলো গিয়ে পড়ল উঠোনের মাঝখানে। আর সেই দৃশ্য দেখে ওনার রক্ত হিম হয়ে গেল। উঠোনের ঠিক মাঝখানে তুলসী মঞ্চের পাশে দুটো কুচকুচে কালো সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে। সাপগুলো সাধারণ কোনো সাপের মতো নয়, আকারে অস্বাভাবিক মোটা এবং লম্বা। তাদের গায়ের রং এত কালো যে অন্ধকারের সাথে মিশে আছে। শুধু টর্চের আলোয় তাদের আঁশগুলো চকচক করছে। আর তাদের চোখ, সেই চোখের দিকে তাকালে মনে হয় যেন সাক্ষাৎ মৃত্যু তাকিয়ে আছে। হায়দার ভাই মনের অজান্তে পিছিয়ে গেলেন। ওনার হাত কাঁপছে। উনি ফিসফিস করে ভাবিকে বললেন, ফাতেমা, তুমি ঠিকই বলেছিলে, বাইরে দুটো বিশাল সাপ। ভাবি ভয়ে কেঁদে ফেললেন। আমি তো আগেই বলেছিলাম এগুলো সাধারণ সাপ নয়, আমি কয়েকদিন ধরেই এদের উপস্থিতি টের পাচ্ছি। হায়দার ভাই নিজেকে সামলে নিলেন। গ্রামের ছেলে উনি, সাপ মারার অভিজ্ঞতা ওনার আছে। উনি ভাবলেন এই সাপগুলো উঠোনে আছে, এই সুযোগে এদের মেরে ফেলা উচিত, নয়তো ঘরে ঢুকে ক্ষতিও করতে পারে। তিনি ঘরের কোণ থেকে একটা শক্ত বাঁশের লাঠি নিলেন। তারপর খুব সাবধানে সদর দরজা খুললেন। দরজা খোলার শব্দে সাপগুলো নড়ল না, যেন তারা অপেক্ষা করছিল। হায়দার ভাই ধীর ধীর পায়ে বারান্দায় এলেন। টর্চের আলো সোজা সাপ দুটোর উপরে ফেললেন। অদ্ভুত ব্যাপার হলো, আলো ফেলার পরেও সাপগুলো একটুও বিচলিত হলো না। হায়দার ভাই সাহস করে উঠোনে নামলেন। লাঠিটা উঠিয়ে তিনি এগিয়ে গেলেন। তার লক্ষ্য ছিল এক আঘাতেই এদের মাথা থেতলে দেবেন। উনি যখন সাপগুলোর খুব কাছাকাছি পৌঁছে গেলেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। তিনি লাঠিটা যেই না মারার জন্য তুললেন, ঠিক সেই মুহূর্তেই চোখের পলকে সাপ দুটো অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, ঠিক তাই, অদৃশ্য। কোনো গর্তে ঢুকলো না, কোনো ঝোপে ঢুকলো না, যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। হায়দার ভাই নিজেই নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তার সামনে এখন হঠাৎ করে কি হয়ে গেল। তিনি টর্চ দিয়ে এদিক ওদিক খুঁজলেন। উঠোনের ধুলোয় সাপের চলে যাওয়ার কোনো দাগ নেই, অথচ একটু আগেই তিনি স্পষ্ট দেখেছেন দুটো বিশাল সাপ ফনা তুলেছিল। ওনার শরীর ঘামে ভিজে গেল, হাত পা অবশ হয়ে আসছে। এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তিনি দ্রুত ঘরে ফিরে এলেন এবং দরজা বন্ধ করে দিলেন। দরজার নিচ দিয়ে যেন কিছু ঢুকতে না পারে সেজন্য পুরনো কাপড় দিয়ে ফোকরগুলো বন্ধ করে দিলেন। ভাবি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, মেরেছেন? সবগুলো মেরেছেন? হায়দার ভাই ফ্যাকাশে মুখে বললেন, না, ওরা ওরা পালিয়ে গেছে। তিনি ভাবিকে আসল সত্যিটা বলতে পারলেন না। বললে ভাবি হয়তো হার্ট ফেল করবেন, এই জন্যই তিনি তাকে কিছু বললেন না। সে রাতে আর কারো ঘুম হলো না। সারা রাত তারা বাতি চালিয়ে বসে রইলেন। বাইরে ঝড়ো বাতাস আর বৃষ্টির শব্দের সাথে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন সেই হিস হিস শব্দটা দরজার ওপাশ থেকে এখনো আসছে, যেন কেউ দরজার গায়ে শরীর ঘষছে। হায়দার ভাই হাতে লাঠি নিয়ে দরজার দিকে তাকিয়ে রইলেন সারা রাত।
পরদিন সকালে গ্রামের আকাশ পরিষ্কার হলেও হায়দার ভাইয়ের মনের আকাশ তখনও পরিষ্কার হয়নি। তার মনের আকাশে তখনও কালো মেঘ ছেয়ে আছে। তিনি সকালে উঠেই বাবার কাছে চলে গেলেন। বাবাকে সব খুলে বললেন। বাবা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু হায়দার ভাইয়ের সিরিয়াস অবস্থা দেখে তিনি চিন্তিত হলেন। বাবা বললেন, চলো তো দেখি কোথায় সাপ দেখেছিস। বাবার হায়দার ভাই উঠোনে গেলেন। গত রাতে যেখানে সাপগুলো ছিল সেখানে গিয়ে বাবা ভালো করে মাটি পরীক্ষা করলেন। বাবার চোখ কপালে উঠল। সেখানে মাটির উপর কোনো সাপের চলার দাগ নেই, কিন্তু অদ্ভুত এক ধরনের পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, যেন কেউ সেখানে সালফার বা বারুদ পুড়িয়েছে। বাবা গম্ভীর হয়ে বললেন, হায়দার, লক্ষণ তো ভালো না রে বাপ। এটা কোনো সাপ নয়। সাধারণ সাপ হলে তো দাঁত থাকতো, আর এভাবে উধাও হতে তো পারতো না। এতক্ষণ ধরে দাগ খুঁজলাম, কিছুই তো পেলাম না। সেদিন সারাদিন হায়দার ভাই আর ওনার বাবা মিলে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন। কোথাও কোনো সাপের গর্ত পাওয়া গেল না, কিন্তু আতঙ্ক কাটল না। গ্রামে এক পরিচিত ওঝা বা সাপুরেকে খবর দেওয়া হলো। এই সাপুরে খুব নাম করা, তার নাম রহিম পাগলা। বলা হয় রহিম পাগলার বাঁশির সুরে নাকি পাতাল থেকেও সাপ বেরিয়ে আসে। বিকেলে রহিম পাগলা এলো। তার পরনে লুঙ্গি, গায়ে একটা ফতুয়া, আর গলায় হরেক রকমের পুঁতির মালা, হাতে সেই বিশেষ বাঁশি। রহিম পাগলা এসেই বলল, কই সাপ কই? আমার তো নাকে কোনো গন্ধ লাগছে না। হায়দার ভাই বললেন, ভাই, গন্ধ না লাগলেও সাপ আছে। আমি নিজের চোখে দেখেছি কালো রঙের দুটো বিশাল সাপ। রহিম পাগলা উঠোনের মাঝখানে বসলো, তারপর শুরু করলো তার বাঁশি বাজানো। শিশুর বড় অদ্ভুত আর করুণ। বাঁশির সুরে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। রহিম পাগলা এক নাগারে ৮ ঘন্টা বাঁশি বাজালো। রান্নাঘরের পেছনে, পুকুর পাড়ে, ঘরের কোনায়, সব জায়গায় গিয়ে বাঁশি বাজালো, কিন্তু কোনো সাপ বের হলো না। এমনকি একটা ছোট কেঁচোও দেখা গেল না। অবশেষে রহিম পাগলা ঘেমে নিয়ে একাকার হয়ে বলল, হায়দার ভাই, আমি 50 বছর ধরে সাপ ধরি। সাপের একটা নিজস্ব গন্ধ আছে, যা আমরা সাপুরেরা অনেক দূর থেকে পাই, কিন্তু আপনার এই ভিটায় কোনো সাপের গন্ধই নেই। আমি হলফ করে বলতে পারি এখানে কোনো রক্ত মাংসের সাপ নেই। আপনারা যা দেখেছেন তা হয়তোবা মনের ভুল, অথবা... রহিম পাগলা কথা শেষ না করেই থেমে গেল। হায়দার ভাই ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলেন, অথবা কি? রহিম পাগলা একটু নিচু স্বরে বলল, অথবা এমন কিছু যা আমার বাঁশিতে মানবে না। আপনারা কোনো হুজুর বা কামের লোকের খোঁজ করেন। এই বলে রহিম পাগলা চলে গেল। রহিম পাগলার কথায় হায়দার ভাই দুশ্চিন্তা আরো বেড়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, দিনের আলো কমে গেছে। সাথে সাথে বাড়ির পরিবেশ আরো ভারী হতে শুরু করলো। আজ আর বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, কিন্তু বাতাস থমথমে। হায়দার ভাই ঠিক করলেন আজ রাতে আর ঘরে থাকবেন না। বাবা মায়ের ঘরে সবাই মিলে থাকবেন, কিন্তু ফাতেমা ভাবি জেদ করলেন উনি নিজের ঘর ছেড়ে যাবেন না। ওনার ধারণা ঘর ছেড়ে গেলে এই জিনিসগুলো ঘর দখল করে নেবে। অগত্যা হায়দার ভাই নিজেও রাজি হলেন, কিন্তু নিরাপত্তার জন্য চারপাশ ভালো করে বন্ধ করে নিলেন। রাত বাড়ার সাথে সাথে শুরু হলো সেই নরকীয় যন্ত্রণা। প্রথমে শব্দ, আবার শব্দটা শুধু হিস হিস নয়, সাথে মনে হলো কেউ নখ দিয়ে মাটির দেয়ালে আঁচড় কাটছে। কেমন যেন খসখস শব্দ হচ্ছে। শব্দটা এতই তীব্র যে মনে হচ্ছিল দেওয়াল ফুঁড়ে কিছু একটা ভেতরে ঢোকার চেষ্টা করছে। হায়দার ভাই আর ফাতেমা ভাবি খাটের মাঝখানে জড়সড়ো হয়ে বসে দোয়া দৌড় পড়ছিলেন। হঠাৎ ফাতেমা ভাবি চিৎকার করে উঠলেন, জানালার দিকে তাকান। হায়দার ভাই টর্চ মারলেন। জানালার কাজের ওপার দিয়ে দেখা যাচ্ছে দুটো জল জ্বলে চোখ।
না, সাপের চোখ নয়, মানুষের চোখের মতো, কিন্তু তাতে কোনো মনি নেই, সম্পূর্ণ সাদা, আর তার চারপাশে গভীর কালো দাগ, যেন কেউ একজন জানালার বাইরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। হায়দার ভাই চিৎকার করে উঠলেন, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু সেই স্থির মরা দৃষ্টি। হায়দার ভাই লাঠি নিয়ে দরজার দিকে দৌড়লেন। তিনি ভাবলেন কোনো চোর বা ডাকাত হয়তো বা হবে। দরজা খুলে বারান্দায় আসতেই তিনি থমকে গেলেন। বারান্দার এক কোণে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক নারী। তার পরনে কালো কাপড়, চুলগুলো উস্কো খুস্কো হয়ে মুখের উপর ছড়িয়ে আছে। কিন্তু যেটা সবচেয়ে ভয়ানক তা হলো তার মুখ। সেই মুখ যেন কয়লার মতো কালো, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মহিলাটি নড়ছে না, শুধু হায়দার ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হায়দার ভাইয়ের পা যেন গেঁথে গেল। তিনি নড়তে পারছেন না, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন ওই মহিলার পায়ের কাছে দুটো কালো সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সাপগুলো ধীরে ধীরে ফনা তুলছে। মহিলাটি আবার হাসলো। সে হাসি কোনো সাধারণ মানুষের নয়, যেন শুকনো হাড়ের উপর হাড় ঘষলে যেমন শব্দ হয়, একটা তেমন খটখটে আওয়াজ। তোরা এখান থেকে যাবি না? মহিলাটির গলার স্বর যেন পাতালপুরি থেকে ভেসে এলো। এটা আমার জায়গা, চলে যা। হায়দার ভাই কোনো মতে চিৎকার করে উঠলেন, আল্লাহ, এবং সাথে সাথে জ্ঞান হারালেন। জ্ঞান ফিরল। তিনি দেখেন তিনি বাবা মায়ের ঘরে। তার মাথায় পানি ঢালা হচ্ছে। বাবা মা ভাই বোন সবাই ঘিরে আছেন। ফাতেমা ভাবি এক কোনায় বসে কাঁদছেন। হায়দার ভাই উঠে বসলেন। শরীর তার তখনও কাঁপছে। বাবা বললেন, আর ওই ঘরে থাকা যাবে না, কাল সকালেই আমরা শাহ সাহেবের কাছে যাব। শাহ সাহেব, যিনি এলাকার একজন স্বনামধন্য বুজুর্গ ব্যক্তি, জিনপুরীর চিকিৎসায় ওনাকে অনেকেই খুব ভালো জানেন। এ ব্যাপারে ওনার অনেক নাম ডাক। হায়দার ভাইরা আগে ওনার নাম অনেক শুনেছেন। পরদিন খুব ভোরে হায়দার ভাই, ওনার বাবা আর ছোট ভাই মিলে রওনা দিলেন শাহ সাহেবের উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রার পর যখন তারা শাহ সাহেবের দরবারে পৌঁছালেন, তখন দুপুর গড়িয়ে গেছে। শাহ সাহেব আসরের নামাজের পর মুরিদদের নিয়ে বসেছিলেন। হায়দার ভাইদের বিধ্বস্ত চেহারা দেখে উনি বুঝতে পারলেন বিপদ বেশ গুরুতর। শাহ সাহেব ওনাদের কাছে ডাকলেন। সব ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। সাপের বিবরণ, মহিলার বিবরণ, আর সেই অদ্ভুত হাসির কথা শুনে শাহ সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, তোমরা ঠিকই ধরেছ, ওগুলো সাপ নয়, ওগুলো জিন। আর ওই মহিলা, সে হচ্ছে এক শক্তিশালী শয়তান বা পিশাচিনী, যে ওই জিনের মাধ্যমে তোমাদের বাড়িতে আস্তানা গেড়েছে। সে চায় তোমাদের ধ্বংস করতে। বিশেষ করে তোমার স্ত্রীর উপর তার কুনজর পড়েছে। হায়দার ভাই কাঁপতে কাঁপতে বললেন, হুজুর, এখন উপায়? হায়দার ভাইকে দেখে মনে হচ্ছিল তার মুখ আতঙ্কে যেন শুকিয়ে গেছে। তার কথা শুনে শাহ সাহেব মাথা নাড়ালেন, না, বাড়ি ছাড়লেও ওরা তোমাদের পিছু ছাড়বে না। যেখানে যাবে সেখানেই হানা দেবে। ওদের এখানেই শেষ করতে হবে। শাহ সাহেব ওনাদের 7টি বিশেষ তাবিজ দিলেন। বললেন, এই 7টি তাবিজ পরপর 7 দিন তোমাদের বাড়ির উঠোনে জ্বলন্ত কয়লার উপর পোড়াতে হবে। মাগরিবের নামাজের ঠিক পরপরই এই কাজ করতে হবে। আর এই 7 দিন তোমরা স্বামী স্ত্রী সম্পূর্ণ আলাদা ঘরে পবিত্র অবস্থায় থাকবে। তাবিজ পড়ানোর সময় সেই বিকট শব্দই হোক না কেন, ভয় পাবে না, কোনো দিকে তাকাবে না। 7 দিন পর আমি আসব। হায়দার ভাইরা তাবিজ নিয়ে বাড়ি ফিরলেন। শুরু হলো এক যুদ্ধ। প্রথম রাতে হায়দার ভাই উঠোনে আগুন তৈরি করছিল। তাতে প্রথমে তাবিজটি ফেললেন। তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। তাবিজটি আগুনে পড়ার সাথে সাথে পুরো বাড়ি যেন কেঁপে উঠল।
মনে হলো ভূমিকম্প হচ্ছে। আর সেই সাথে শুরু হলো এক অমানবিক চিৎকার। মনে হলো হাজার হাজার মানুষ একসঙ্গে যন্ত্রণায় চিৎকার করছে। ঘরের ভেতর থেকে ফাতেমা ভাবি কানে হাত দিয়ে বসে রইলেন। ধোঁয়ায় পুরো বাড়ি আচ্ছন্ন হয়ে গেল। সেই ধোঁয়ায় একটা উটকো গন্ধ, পোড়া মাংস আর পচা ডিমের গন্ধ মেশানো। এভাবে চলতে লাগলো দ্বিতীয় দিন, তৃতীয় দিন। চিৎকারের তীব্রতা ধীরে ধীরে কমতে লাগলো, কিন্তু ধোঁয়ার ঘনত্ব বাড়তে লাগলো। চতুর্থ রাতে হায়দার ভাই তাবিজ পরানোর সময় দেখলেন আগুনের কুণ্ডলি থেকে যেন কালো রঙের ছায়া বের হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। তিনি ভয় পেলেন না, কারণ শাহ সাহেব বারণ করেছিলেন। সপ্তম দিন শেষ হওয়ার পর শাহ সাহেব নিজে ওনাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। ওনার সাথে কয়েকজন শিষ্য। শাহ সাহেব এসেই বললেন, আজই হবে শেষ ফয়সালা। তিনি বাড়ির সবাইকে অজু করে পাক পবিত্র হয়ে এক ঘরে বসতে বললেন। তারপর তিনি নিজে উঠোনের মাঝখানে সেই তেঁতুল গাছের নিচে আসন পাতলেন। রাত তখন 12টা। গ্রামের নিস্তব্ধতা ভেঙে শাহ সাহেবের গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠ বা দোয়ার শব্দ ভেসে আসছিল। তিনি এক নাগাড়ে কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। হঠাৎ বাতাস যেন বন্ধ হয়ে গেল। গাছের পাতা নড়া যেন একেবারে বন্ধ হয়ে গেল। মনে হলো সময় যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ তেঁতুল গাছ থেকে বিকট শব্দে একটা ডাল ভেঙে পড়ল, আর সেই ভাঙা ডালের নিচ থেকে বেরিয়ে এলো কালো ছায়ামূর্তি সেই মহিলা। তার রূপ আজও ভয়ঙ্কর, চোখ দিয়ে যেন আগুনের হালকা বের হচ্ছে। সে শাহ সাহেবের দিকে তেড়ে আসলো, এসে কালো দুটো সাপ সাথে করে নিয়ে এলো। সেই সাপ দুটো এখন আর ছোট নেই, তারা যেন দানবীয় আকার ধারণ করেছে। শাহ সাহেব বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি হাতের তসবিহ ঘুরিয়ে জোরে জোরে দোয়া পাঠ করতে লাগলেন। তিনি এক মুঠো পড়া মাটি ছুঁড়ে মারলেন ওই ছায়ামূর্তির দিকে। মাটি গায়ে লাগতেই মহিলাটি বিকট চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকার এত তীব্র ছিল যে হায়দার ভাইদের ঘরের জানালার কাজ ঝনঝন করে কেঁপে উঠল। আমাকে জ্বালাস না, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে। মহিলাটি আর্তনাদ করতে লাগলো। শাহ সাহেব বললেন, তোর যাওয়ার সময় তো শেষ। তুই অনেক ক্ষতি করেছিস, আজ তোর বিনাশ হবে। তিনি আবার কিছু একটা বললেন এবং আগুনের কুণ্ডে একটা বিশেষ কাগজ ছুড়ে দিলেন। সাথে সাথে সেই মহিলার সাপ দুটো আগুনের মধ্যে যেন চুম্বকের মতো আটকা পড়ে গেল। তাদের শরীর দুমড়ে মুচড়ে যেতে লাগলো। কালো ধোঁয়া হয়ে পাক খেতে খেতে আগুনের মধ্যে মিশে যেতে লাগলো। প্রায় 1 ঘন্টা ধরে চলল এই দহন প্রক্রিয়া। শেষে উঠোনে পড়ে রইল শুধু কিছু কালো ছাই। শাহ সাহেব ঘাম মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। তিনি হায়দার ভাইকে ডাকলেন, বললেন, হায়দার, একটা কালো মাটির কলসি আর একটা লাল কাপড় নিয়ে এসো। হায়দার ভাই দৌড়ে গিয়ে জিনিসগুলো আনলেন। শাহ সাহেব নিজ হাতে সেই ছাইগুলো খুব সাবধানে কলসিতে ভরলেন। তারপর কলসির মুখে লাল কাপড় দিয়ে শক্ত করে বাঁধলেন। তিনি বললেন, এই গ্রামে কি কোনো পুরনো বা পরিত্যক্ত কুয়া আছে যেখানের পানি কেউ খায় না? হায়দার ভাই বললেন, জি হুজুর, গ্রামের দক্ষিণ মাথায় একটা ভাঙা কুয়া আছে, অনেক বছর ধরে ওটা শুকনো। শাহ সাহেব বললেন, চলো, এখনই যেতে হবে আমাদের। গভীর রাতে শাহ সাহেব, হায়দার ভাই এবং উনার বাবা মিলে সেই কুয়োর কাছে গেলেন। শাহ সাহেব কলসিটা সেই কুয়োর অন্ধকারের মধ্যে ফেলে দিলেন। কলসিটা পড়ার পর একটা ভারী শব্দ হলো। তারপর তিনি কুয়োর মুখটা বন্ধ করে দিলেন এবং বেশ কিছু পেরেক পুঁতে দিলেন চারপাশে। এই পেরেকগুলো পোতার আগে তিনি বেশ কিছু দোয়া পড়ে পেরেকগুলোতে ফু দিয়েছিলেন। তিনি বললেন, এই জিন আর পিশাচিনীকে আমি চিরকালের জন্য এখানে বন্দি করলাম। কিয়ামতের আগ পর্যন্ত ওরা আর এখান থেকে বের হতে পারবে না। তবে খুব সাবধান, এই কুয়োর আশেপাশে যেন কেউ না আসে, আর এই পেরেক কেউ যেন কখনোই না তোলে। বাড়ি ফিরে
শাহ সাহেব বাড়ির 4 কোণায় 4টি লোহার পেরেক পুঁতে দিলেন। এটাকে বলে কিলন বা গজাল মারা। এর ফলে বাড়িটি সম্পূর্ণ নিরাপদ বা বন্ধ হয়ে গেল। বাইরে কোনো খারাপ শক্তি আর ভেতরে ঢুকতে পারবে না। যাওয়ার সময় তিনি হায়দার ভাইকে বললেন, বাবা, কালো সাপ দেখলে মারতে নেই, আগে 3 বার সতর্ক করতে হয়। তুমি যদি জিন হও চলে যাও, আর যদি সাপ হও তবে থাকো। যদি জিন হয় সে চলে যাবে, না গেলে তখন মারবে। আর তোমাদের বিপদ কেটে গেছে, এখন শান্তিতে তোমরা ঘুমাতে পারবে। সেই রাতের পর হায়দার ভাইয়ের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ফাতেমা ভাবি এখন সম্পূর্ণ সুস্থ। তবে গ্রামের ওই দক্ষিণ মাথার পরিত্যক্ত কুয়াটার দিকে আজও ভয়ে কেউ যায় না। কেউ কেউ বলে গভীর রাতে ওই কুয়ার পাশ দিয়ে গেলে নাকি মাটির নিচ থেকে চাপা কান্নার আওয়াজ শোনা যায়। এক অশরীরী আত্মা আজও মুক্তির জন্য নাকি হাহাকার করে। আমি যখন হায়দার ভাইয়ের মুখে এই ঘটনাটি শুনছিলাম, তখন বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। ওনার বসার ঘরের জানালাটা ছিল বেশ অন্ধকার, আর উঠোনও ছিল বেশ অন্ধকার। আমার মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে হয়তো এখনই কোনো এক জোড়া পাথরের চোখ আমার দিকে তাকিয়ে থাকবে। শরীরটা মনের অজান্তেই কেমন যেন শিউরে উঠছিল। আসলে আমরা বিজ্ঞানের যুগে বাস করলেও এমন কিছু রহস্য আছে যার সমাধান কোনো ল্যাবরেটরিতে পাওয়া যায় না। হায়দার ভাইয়ের এই অভিজ্ঞতা তারই প্রমাণ। এখনো মাঝে মাঝে বর্ষাকালে যখন গ্রামের বাড়িতে যাই, টিনের চালে বৃষ্টির শব্দ শুনলে আমার সেই কালো সাপ আর পাথরের চোখের কথা মনে পড়ে। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে মনটা কেমন যেন কেঁপে ওঠে। কে জানে, আমাদের চারপাশেই হয়তো এমন অদৃশ্য অনেক কিছু ঘুরে বেড়ায় যাদের আমরা দেখতে পাই না, কিন্তু আমরা তাদের বুঝতে পারি। এমন না যে তাদের কোনো উপস্থিতি নেই বা তারা সত্য নয়, তারা আছে, আমাদেরকে দেখছে, নজর রেখে যাচ্ছে। এই বলে ওমান প্রবাসী ভাই তার ঘটনাটি শেষ করেন। আমরা চলে যাব আরো একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা একটি বাস্তব ঘটনা। আমি আমার দাদুর থেকে শুনেছি। দাদু বলতে শুরু করলো, নাটোর জেলার লালপুর থানার আব্দুলপুর গ্রামে একটা জায়গা আছে, সবাই যেটাকে বলে পুরনো পুলিশ ফাঁড়ি। দিনে দেখলে কিছুই না, ভাঙা দেয়াল, মোর্চে ধারা লোহার গেট, ঝোপঝাড়ে দাঁতে একটা দোতলা কাঠামো। কিন্তু রাত নামলেই গ্রামের কেউ ওই রাস্তা ধরে হাঁটে না। কারণ একটাই, ওখান থেকে এখনো পুলিশ সাইরেন শোনা যায়। যদিও গাড়িটা বন্ধ হয়েছে প্রায় 25 বছর আগে। এই গল্পের শুরু 2003 সালের বর্ষাকালে। রাশেদ নামের এক যুবক ঢাকায় পড়াশোনা করে। ঈদের ছুটিতে সে আব্দুলপুরে মামার বাড়িতে আসে। গ্রামে এসে সে শুনতে পায় পুরনো পুলিশ ফাঁড়ির গল্প। গ্রামের এক বৃদ্ধ বলেছিল, বাবা, সন্ধ্যার পর ওইদিকে যাস না, ওখানে এখনো ডিউটি চলে। রাশেদ হেসে উড়িয়ে দেয়, সে এসব বিশ্বাস করে না। এক রাতে বিদ্যুৎ চলে যায়, মোবাইলের নেটওয়ার্কও নেই। রাশেদের মাথায় দুষ্টুমি ঢোকে। সে একাই বেরিয়ে পড়ে পুরনো পুলিশ ফাঁড়ির দিকে। রাত তখন প্রায় 12টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। ফাঁড়ির সামনে এসে সে থমকে দাঁড়ায়। ভাঙা গেটটা আধ খোলা। হঠাৎ ভেতর থেকে বুটের শব্দ, ঠক ঠক ঠক। রাশেদের বুক ধক করে ওঠে। সে স্পষ্ট শুনতে পায় কারো হাঁটার শব্দ, একেবারে পুলিশের মতো। তারপর ভেতর থেকে ভেসে আসে একটা কড়া গলা, কে? ডিউটিতে দেরি করছিস? রাশেদের গলা শুকিয়ে যায়। সে ফিসফিস করে বলে, কেউ নেই। ঠিক তখনই ফাঁড়ির ভেতরের বাতিটা জ্বলে ওঠে। ভেতরে ঢুকতেই সে দেখে পুরনো কাঠের টেবিল, রেজিস্টার খাতা, আর দেয়ালে ঝুলছে একটা রক্তমাখা পুলিশের ক্যাপ। হঠাৎ তার চোখ পড়ে খাতার উপর। শেষ লেখা তারিখ 17 আগস্ট 1990। লেখা আছে, রাতের ডিউটি চলাকালীন আব্দুলপুরে অজ্ঞাত কিছু ঘটছে। লোকজন নিখোঁজ,
মনে হচ্ছে আমরা একা নই। রাশেদের হাত কাঁপতে থাকে। ঠিক তখনই পেছন থেকে ফিসফাস, রিপোর্ট শেষ করেছ? সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার সামনে দাঁড়িয়ে আছে একজন পুলিশ, পুরনো আমলের ইউনিফর্ম, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কালো গর্তের মতো। পুলিশটা বলে, আমরা 3 জন ছিলাম এই ফাঁড়িতে শেষ ডিউটি করতে গিয়ে, আর কেউ ফিরে যায়নি। রাশেদ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। পুলিশটা ধীরে ধীরে এগিয়ে আসে। তার বুকের নাম্বার প্লেটে লেখা SI আব্দুল মান্নান। সে বলে, প্রতি বছর কেউ না কেউ আসে আর আমাদের ডিউটি চালু থাকে। হঠাৎ পুরো ফাঁড়ি কেঁপে ওঠে, সাইরেন বাজতে শুরু করে। পরদিন সকালে আব্দুলপুর গ্রামের লোকজন ফাঁড়ির সামনে রাশেদকে অজ্ঞান অবস্থায় পায়। তার হাতে ধরা ছিল একটা পুরনো রিপোর্ট খাতা। শেষ পাতায় নতুন লেখা, 1:45, নতুন একজন এসেছে, ডিউটি হস্তান্তর করা হলো। রাশেদ আজও বেঁচে আছে, কিন্তু সে কথা বলতে পারে না। আর গ্রামের লোকেরা বলে, যদি কোনো রাতে পুরনো পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাও আর শুনো কেউ বলছে হল্ট, কে ওখানে, তাহলে ঘুরে তাকাবে না, কারণ ডিউটি এখনো শেষ হয়নি। এটাই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। নতুন একটা অডিও ক্লিপে যাব, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। চলুন শুরু করা যাক। আমার বাসা রাজশাহী জেলার দুর্গাপুর থানার কোনো এক গ্রামে। সঙ্গত কারণে আমি আমার নাম বলতে পারছি না। তো ঘটনাটি ঘটেছিল মূলত আমার নিজের ভাইয়ের সাথে, যার সাক্ষী আমি নিজেই। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সুবিধার্থে আমি আমার বাড়ির চারপাশের একটু বর্ণনা দিচ্ছি। আমার বাড়ির চারপাশে আপনার উত্তর দিকে একটা রাস্তা, মানে গ্রামের রাস্তা যেরকম হয় আর কি। তার দক্ষিণ দিকে একটা গরুর গোয়াল, আর আপনার পশ্চিম দিকে 2টো কাঁঠাল গাছ, আর পূর্ব দিকে মানে গ্রামের কিছু বাড়িঘর। তো ঘটনাটি যেখান থেকে শুরু হয়েছে আমি সেখান থেকেই বলি। তো আমাদের এখানে একটা ছেলে, আপনার আমাদের ওই পশ্চিম পাশে যে কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছের গোড়ায় প্রসাব করতো। তো আমার ভাই ছোট মানুষ, ও অনেকদিন দেখছে যে প্রসাব করে। ও ছোট মানুষ, ও দেখে বলে যে, বলছে একদিন যে তুমি এখানে প্রসাব করো কেন। আমরাও দেখছি, কিন্তু আমরা কিছু বলিনি। ও কিন্তু ছোট মানুষ, ও বলে ফেলছে। তখন ও যেই না এই কথা বলছে যে প্রসাব করো কেন, ও ভীষণ রেগে গেছে, যে চিৎকার চেঁচামেচি শুরু করছে। তো আমি আমার মানে এলাকার গ্রামের সবাই বের হয়ে আসছে যে কি হয়েছে, চিৎকার চেঁচামেচি করছে কেন। তখন গ্রামের সবাই শুনে অনেক ছেলেকে দোষারোপ করছে, এবং আমার আম্মু শুনে বলছে, তুমি এত বড় ছেলে, তোমার ব্যবহার কেন এরকম, তুমি নিজে দোষ করে ছোট বাচ্চার উপর কেন চিৎকার করছো। গ্রামের মানে মানুষ ওকে প্রচুর কথা শোনায় যে এরকম করা তোমার উচিত হয় নাই। তখন ওই ছেলে অনেক রেগে ওখান থেকে চলে গেছে। তারপর হচ্ছে এদিকে একদিন আমার ভাই খাচ্ছে দুপুর টাইমে, আপনি দুপুরে খাবার খাচ্ছে। তখন ও হচ্ছে আপনার বিছানার উপর বসে, এখনকার আপনার বাচ্চারা যেমন দেখুন ফোন ছাড়া আপনার কিছুই মানে বোঝে না। কেউ স্কুল থেকে এসে ফোন দেখে খাচ্ছে। তো ওই ছেলে কি করছে, আপনার জানালা দিয়ে এক মুখ পানি ওর গায়ে একবারে ছুঁড়ে মারছে। ওর পুরো শরীর এবং গা, মানে শরীর সব নষ্ট হয়ে গেছে, কাপড় চোপড় সব ভিজে গেছে, বিছানা। তখন আমার ভাই তখন কান্না করতে লাগছে। ছোট মানুষ কান্না তো করবে, যেরকম ভেজাইতেছে কান্না তো করবেই। কান্না করছে। তখন আম্মু আসছে, আমি আসছি বলে কি হয়েছে, তখন আমায় বলে আপু এরকম হয়েছে। তখন আমি আম্মুকে ডাকি যে আম্মু দেখো এরকম। ও বলে একে পানি ছুঁড়ে মারছে, দেখো।
তখন আম্মু বের হয়ে আসছে, আসার পর ও ছেলে অনেক কথা বলে যে তুমি এভাবে পানি মারছো কেন, ও কিছুই বলে না। তারপরে আসলে স্বাভাবিক ভাবে হয়তো আমরা মনে করছি ছোট বাচ্চা হয়তো কিছু বলছে, তো সেটা ওকে কিছুই বলে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি নাই। পরে আমরা বুঝলাম। তারপর থেকে আমার ভাই অস্বাভাবিক আচরণ শুরু করে, যে বাচ্চা আপনার সবার কথা শুনে চুপচাপ থাকে, পড়াশোনা করে, কিন্তু তারপর থেকে ও অনেক খিটখিটি, আপনার গালিগালাজ করে, খায় না, ঘুমায় না, একা একা ঘরে যেতে ভয় পায়, এরকম শুরু করছে। এরকম শুরু করার পর তো তারপরে আপনাদের বলাই হয়নি, আমাদের ওই গোয়ালঘর না পুরোটা কমপ্লিট করা হয়েছিল না, মানে কাজ চলছিল কিন্তু কমপ্লিট করা হয়েছিল না। তো ওই গোয়ালঘরে আপনার অনেকগুলো কুকুর চিৎকার চেঁচামেচি করে, আপনার মাটি খোঁড়ার চেষ্টা করে, মনে হয় মাটি থেকে কিছু একটা তুলে আনবে। তো এরকম করার পর সেদিকে দিন দিন আমার ভাইয়ের শরীর আরো খারাপ হয়ে যাচ্ছিল। আর তারপর হচ্ছে আপনার এরকম করার পর দাদা, মানে আমরা সবাই অনেক মুরব্বীরাই বলে যে কিছু হলে নাকি এরকম কিছু খারাপ কিছু হলে কুকুর আপনার টের পায়, কুকুররা বুঝতে পারে। তো দাদা ওখান থেকে গেছে, যাওয়ার পরে দেখে যে রাতে খোঁড়ার চেষ্টা করে কুকুরটা, ওই জায়গার মাটি সরাইছে, আপনার খড়ি ছিল, মানে পাট খড়ি ছিল, তখন সব সরানোর পর তখন দেখে আপনার মাটি আগলা অনেক খোঁড়া হয়েছে, বুঝে যাচ্ছে। তখন মাটি দাদা সরানোর পর ওখানে আপনার শিয়ালের চামড়া পায়, বের করে আনার পর দেখে, মানে দেখে বুঝতে পারছে, গ্রামের মানুষ শিয়াল তো অবশ্যই দেখছে, শিয়ালের চামড়া কেমন সেটা তো বলতে পারবে। তো দেখে তারপর দাদার একটু সন্দেহ হয়, দাদা তখন একটা কবিরাজ নিয়ে আসে। কবিরাজ তখন আসার পর অনেক রাত্রে আসছিল, আসার পর আমার ভাইকে বলে যে তুমি চোখ বুঝো। তখন আমার ভাই চোখ বুঝছিল, তখন কবিরাজ অনেক কিছু মন্ত্র পড়ার পর আপনার বলে যে তুমি কি দেখতে পাচ্ছ। তখন আমার ভাই বলে যেরকম একটা বীজের নিচে একটা মুরগি লাঠি সাহায্যে মানে বেঁধে রাখছে, আর একটা ফাঁদ তৈরি করছে, মানে শিয়াল ধরার জন্য আর কি। শিয়ালটা আসছে, ওই ছেলের বাপ আপনার আর একটা লোক ছিল, লোককে আমার ভাই চিনে না। তো দুজনে মিলে ধরছে, ধরার পর ওই শিয়ালের চামড়াটা শরীর থেকে আলাদা করছে, করার পর চামড়ার ভিতর কিছু একটা লিখছে, তারপর ওখান থেকে একটু চামড়া কেটে রাখছে, কেটে রাখার পর একটা পুতুল তৈরি করছে, তৈরি করে ওখানে কি অনেক কিছু মন্ত্র পড়ে পুতুলটা একটা পুকুরে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর তখন এতটুকুই দেখে আমার ভাই অজ্ঞান হয়ে গেছে। ছোট বাচ্চা তখন কবিরাজ বলে কত চাপ দেওয়া যাবে না। তো আমি দেখছি জিনের মাধ্যমে কি হয়েছে, দেখছি জিন ডাকে বলে আমি পরের দিন আসবো, এসে তারপর আপনাদের চিকিৎসা করবো। চলে যায়। তারপর জিনের মাধ্যমে জানতে পারে যে এভাবে ওকে ব্ল্যাকমেইল করছে ওরা। তো ঘুরে এসে তখন আমি তো ভীষণ কান্নাকাটি শুরু করছি। একটা ভাই, ছোট মানুষ, পুরো বাড়ি আনন্দিত ওকে নিয়ে। তো তারপরে হচ্ছে বলে যে সমস্যা নেই, কান্না করে না, বেশি দিন হয়নি, বেশি দিন যদি হয়ে যেত, ওই চামড়াটা যদি পচে যেত তাহলে সমস্যা হতো। চামড়াটা যেহেতু পচে নাই, আমি দেখছি কি করা যায়। তো তারপরে কবিরাজ বিভিন্ন তদবির করে ওটা কাটাই। আল্লাহর রহমতে এখন আমার ভাই ভালো আছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।